আসসালামু আলাইকুম। গুচ্ছ ক ও এগ্রি স্পেশাল ম্যাথ ও ফিজিক্স ব্যাচ বুস্ট আপ 1.0 তে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের ষষ্ঠ লেকচার। আমরা আজকে থার্মোডাইনামিক্স সম্পর্কে জানবো। তো শুরুতেই আমরা ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক এবং পরবর্তীতে গুচ্ছের আন্ডারে যে বিভিন্ন ইউনিভার্সিটি আছে এদের প্রশ্ন সলভ করব। তো আমরা শুরু করি। টাইপ ওয়ানে আমাদের বিভিন্ন স্কেলে তাপমাত্রার মধ্যে রূপান্তর আমরা মূলত নির্ণয় করব। তো এই টাইপে আমরা মূলত তাপমাত্রা, উষ্ণতাবৃত্তি, ধর্ম, পদার্থ এবং তাপীয় সমতা, দেন থার্মোডাইনামিক্সের জিরোথ ল বা শূন্যতম সূত্র, দেন দুই স্থির বিন্দুর সাহায্যে তাপমাত্রা নির্ণয় এবং এক স্থির বিন্দুর সাহায্যে তাপমাত্রা নির্ণয়, এইটুকু প্রশ্নই দেখব। তো আমরা শুরু করি। তো আমরা সেলসিয়াস স্কেলের টেম্পারেচারকে সি দ্বারা ডিনোট করি এবং ফারেনহাইট স্কেলের টেম্পারেচারকে এফ দ্বারা এবং কেলভিন স্কেলের তাপমাত্রাকে আমরা কে দ্বারা ডিনোট করি। আমরা একটা সূত্র অলরেডি পড়ছি, যে সূত্রটা হচ্ছে এরকম: অজানা একটা টেম্পারেচার, সাপোজ ধরলাম থিটা, থিটা মাইনাস থিটা আইস বা আমরা বলি যে নিম্ন স্থির বিন্দু, ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস, অর্থাৎ ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। ওকে। তো আমরা অনুরূপভাবে ধর্মের ক্ষেত্রেও ডিল করি, যে এক্স থিটা মাইনাস এক্স আইস, মানে এক্স আইস দ্বারা মূলত বোঝানো হয়েছে যে বরফ বিন্দু বা নিম্ন স্থির বিন্দুতে, মানে থিটা আইস টেম্পারেচারে আমাদের যে ধর্মটা আছে, মানে উষ্ণবৃত্তি ধর্মটা আছে, সেটার ভ্যালু দেন এক্স স্টিম মাইনাস এক্স আইস করি। তো এই সূত্রের ক্ষেত্রে আমরা যদি তিনটা স্কেল অর্থাৎ সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট, অজানা টেম্পারেচারকে মানে যথাক্রমে সেলসিয়াসকে সি, ফারেনহাইটকে এফ এবং কেলভিনকে কে দ্বারা ডিনোট করি, তাহলে আমরা পাচ্ছি, দেখো, সেলসিয়াস স্কেলের অজানা টেম্পারেচারকে সি বলতেছি মাইনাস থিটা আইস। তো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে থিটা আইসের ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, ডিভাইডেড বাই থিটা স্টিম। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে থিটা স্টিমের ভ্যালু হচ্ছে 100, 100 মাইনাস 0 করবো। অনুরূপভাবে ফারেনহাইট স্কেলের অজানা টেম্পারেচার এফ এর থিটা আইসের ভ্যালু ফারেনহাইটের ক্ষেত্রে 32 এবং আমাদের যে স্টিম অর্থাৎ থিটা স্টিম এটার ভ্যালু হচ্ছে 212, আবার 32 বাদ দেব। দেন কেলভিনের ক্ষেত্রে কে মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273। তো আলটিমেটলি আমরা মূলত পাই সি ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180, কারণ 212 থেকে 32 বাদ দিলে 180 হয়। দেন কে মাইনাস 273 ডিভাইডেড বাই 100। তো আমরা এখন কাটাকাটি করতে পারি, 5 9 5। তো এটাই মূলত আমাদের প্রথম সূত্র। এখানে এই জিনিসটা উল্লেখ আছে যে সি ডিভাইডেড বাই 5, সরি, সি ডিভাইডেড বাই 5 এফ মাইনাস 32 বাই 9 ইকুয়ালস টু কে মাইনাস 273 বাই 5। তো এই সূত্রটা আমরা অবশ্যই অবশ্যই মনে রাখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রে ম্যাথ দিলে দিতে পারে। তো আমরা সেলসিয়াস এবং ফারেনহাইটের ক্ষেত্রে যদি দেখি যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই, তো সেটার ভ্যালু দাঁড়ায় -40। তো এটা আমরা ডিরেক্টলি মনে রাখবো যে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যা, সেলসিয়াস তাপমাত্রা যা, -40 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাও সেম। অনুরূপভাবে 574 ডিগ্রি, 574.25 ডিগ্রি ফারেনহাইট যা, 574.25 কেলভিন টেম্পারেচার একই। ওকে। আর কেলভিন এবং সেলসিয়াস কখনো একই হয় না, কারণ এদের মধ্যে ডিফারেন্স 273। আমরা জানি যে 10 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু হচ্ছে 273 যোগ 10 অর্থাৎ 283 কেলভিন। তো এটা কখনোই সেম হবে না। তো আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট মনে রাখবো, অনুরূপভাবে ফারেনহাইট এবং কেলভিন মনে রাখবো। ওকে। আরেকটা বিষয়, আমরা এখানে মূলত সি মাইনাস জিরো আলটিমেটলি লিখছি, তো এটাকে আমি চাইলে ডেল সি লিখতে পারতাম, ডেল সি বাই 5। অনুরূপভাবে এফ মাইনাস 32 কে আমরা মূলত ডেল এফ লিখতে পারতাম, আবার কে মাইনাস 273 কে ডেল কে লিখতে পারতাম। তো এটা দ্বারা মূলত বোঝানো হয় যে নর্মালি ডেল সি দ্বারা বোঝানো হচ্ছে যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন। ওকে। অনুরূপভাবে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রেও তাপমাত্রার পরিবর্তন বোঝায়। তো এটা সিগনিফিকেন্স এটাই যে 100 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য যা, 180 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট এর পার্থক্য তা। অনুরূপভাবে 100 কেলভিন
এর পার্থক্যটা, তো এই ডিফারেন্সটুকু সমান। ওকে, আমরা কিন্তু অলরেডি জানি যে সেলসিয়াস স্কেলের পরিবর্তন এবং কেলভিন স্কেলের পরিবর্তন সমান। 9-10 থেকেই এই লাইনটা আমরা পড়তাম যে সেলসিয়াস স্কেলের পরিবর্তন এবং কেলভিন স্কেলের পরিবর্তন একই। তো কেন একই বুঝতেই পারতেছো যে এখানেও 100 এখানেও 100। ওকে, তো এইসব একটু মাথায় রাখবা। তো আমরা প্রবলেমে চলে যাই, আমাদের ফার্স্ট এমসিকিউ। এখানে বলছে যে প্রকৃতিতে তাপমাত্রা নামক তাপগতীয় চলরাশির পরিচয় পাওয়া যায় কোন সূত্র থেকে? তো ফার্স্ট অফ অল আমরা তাপীয় সম্মতা সম্পর্কে জানি যে আমরা যদি একটা বক্স চিন্তা করি, এই বক্সে আমি তিনটা ভাগে ভাগ করলাম। প্রথম ভাগটাকে নাম দিলাম এ, দ্বিতীয়টাকে বি এবং তৃতীয়টাকে সি। তো এ ভাগে আমি পানি রাখছি, দেন বি ভাগে আমি হচ্ছে বরফ রাখছি, আমার ইচ্ছা হয়েছে আমি রাখছি, তোমার ইচ্ছা হলেও মানে তুমি সাফল করতে পারো বা অন্য কোনো সিচুয়েশন দাঁড় করে দিতে পারো। বাষ্প রাখছি সি পাত্রে। তো দেন আমি দেখলাম যে পরের দিন বা একদিন পর বা 12 ঘন্টা পর, কিছু সময় পর দেখলাম যে এই পানি কোনটা বরফ কোনটা বাষ্প কোনটা আমি আইডেন্টিফাই করতে পারতেছি না। তো এই অবস্থাকে আমরা বলতেছি তাপীয় সমতা। আর এই তাপীয় সমতা যে চলরাশির মাধ্যমে প্রকাশ করি এটাকে আমরা মূলত বলি তাপমাত্রা। তো এটাকেই আমরা মূলত তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বা জিরোথ ল বলি। তো এই শূন্যতম সূত্র থেকে আমরা তাপমাত্রার আইডিয়া পাই। অনুরূপভাবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি সম্পর্কে আইডিয়া পাই, এবং এবং আমাদের দ্বিতীয় সূত্র থেকে এনট্রপি বা বিশৃঙ্খলার পরিমাপ যে এনট্রপি, এটা সম্পর্কে আমরা আইডিয়া পাই। ওকে, তো এইসব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন নর্মালি আসে। দেন আমাদের 2 নম্বরে বলছে যে একটি কক্ষে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে এর মান কত? অর্থাৎ সেলসিয়াস এবং ফারেনহাইটের ক্ষেত্রে আমরা মান বের করব। তো আমরা সূত্র জানি যে C/5 = 8 - 32 / 9। তো সি এর ভ্যালু কত? 30, বসাই দিলাম। 30 / 5। এফ এর ভ্যালু আমরা যেহেতু বের করব, F - 32 / 9। তো এখানে কাটাকাটি করলে 6 হচ্ছে, 6 এর সাথে 9 গুণ করলে আমরা মূলত 54 পাবো। তাহলে F - 32 = 54 পাচ্ছি। আর যদি আমরা চাই এফ এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো, তো 54 সাথে 32 যদি বাদ যোগ করি, যোগ হবে, তাহলে 86 আর কি। তাহলে 86 ডিগ্রি ফারেনহাইট। তো আমাদের এ নাম্বারই হচ্ছে সঠিক উত্তর। এই ধরনের ক্যালকুলেশন দিবে, আশা করি পারবা। Then 3 নম্বরে আসি, এখানে বলছে যে তাপ প্রয়োগে তরল প্রসারিত এবং হালকা হয়ে উপরে উঠে যায়। নর্মালি পানির ক্ষেত্রে যদি চিন্তা করি, আমি তাপ দিলাম, এটা প্রসারিত হয় এবং আলটিমেটলি এটা মানে বাষ্পে বাষ্পে কনভার্ট হওয়া শুরু করে এবং এটা হালকা হওয়ার কারণে আস্তে আস্তে উপরের দিকে ওঠে। গ্যাস এবং বাষ্পের কিন্তু আমাদের পার্থক্য আছে, আমার গ্যাস এবং বাষ্প দুটো কিন্তু আলাদা না, মানে সরি একই না। তো সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা সম্পর্কে আমরা অলরেডি অবগত, কারণ তোমাদের পরিবেশ রসায়নে এই বিষয়টা বলা আছে। তো এটা যদি ক্রিটিক্যাল টেম্পারেচার হয় বা সন্ধি টেম্পারেচার হয়, সন্ধি তাপমাত্রার উপরের উপরের দিকে যে বায়বীয় অবস্থা এটাকে আমরা বলি গ্যাস, আর নিচের দিকে যে বায়বীয় অবস্থা এটাকে আমরা বলি বাষ্প। আর সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রার সংজ্ঞার ক্ষেত্রে এইভাবে বলি যে কোনো গ্যাসের বা কোনো কোনো গ্যাসেরই যত এমন একটা চাপ আছে, তো ওই চাপে আমি যদি নিয়ে যাইতে পারি, দেন আমি যদি ওই টেম্পারেচারে নিয়ে যেতে পারি, মানে আমাদের একটা যে কোনো সাপোজ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, ওই টেম্পারেচারের উপরে আমি নিয়ে যাওয়ার পর যতই চাপ দেই না কেন ওটা আলটিমেটলি তরলে রূপান্তর করতে পারবো না। তো এটা তোমাদের পরিবেশ রসায়নের টপিক। তো আমি আবার বলি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের একটা টেম্পারেচার আছে, যে টেম্পারেচারের উপরে বা ওই টেম্পারেচারে নিয়ে গেলে আমি যতই চাপ দেই না কেন আলটিমেটলি এটা তরলে পরিণত হবে না। ওকে, তো এই টেম্পারেচারটাকে আমরা মূলত সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা বলি, আর ওই চাপটাকে আমরা সন্ধি চাপ বলি, ওই আয়তনটাকে আমরা সন্ধি আয়তন বলি। এটা গ্যাস যে তরলীকরণ এটার আন্ডারে পড়ে। তো যাই হোক, আমাদের তাপ প্রয়োগে তরল প্রসারিত হয় এবং হালকা হয়ে উপরে উঠে যায়, এটা আমরা জানি। কিন্তু উপরের শীতল এবং ঘন এই উপাদানটি নিচে ডুবে যায়। তো এটাকে মূলত পরিচলন প্রক্রিয়া বলা হয়। বইয়ে তোমাদের নাই, কিন্তু জেনে রাখো। মানে আর পরিবহন সম্পর্কে তো অলরেডি আইডিয়া আছে, আর বিকিরণও তোমরা বোঝো, শক্তির বিকিরণ এবং নর্মালি পরিবহন যা বুঝি আর কি। দেন আমাদের 4 নাম্বার, এখানে বলছে যে ফারেনহাইট স্কেলের
পরম শূন্য তাপমাত্রার অনুরূপ টেম্পারেচার কত? তো ফার্স্ট অফ অল পরম শূন্য তাপমাত্রা কত বলো? আচ্ছা, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস। তো এই 0 কেলভিনকে আমরা মূলত ফারেনহাইট স্কেলে প্রকাশ করব। তো আমরা এখানে মূলত ফারেনহাইট এবং কেলভিনের মধ্যে সম্পর্ক দেখব। তাহলে আমাদের যে সূত্র ছিল F-32/9 ইকুয়ালস টু কে মাইনাস 273। তো এখানে কে এর ভ্যালু বা অজানা টেম্পারেচারই মূলত 0 - 273/5। তো জাস্ট আমরা ক্যালকুলেশন করব। মূলত 9 এর সাথে আমরা 273-এর গুণ করব, দেন 5 দ্বারা ভাগ করব, ভাগ করার পর আমরা কি করব, 32 দ্বারা যোগ করে দেব। তো এই ভ্যালুটা মূলত দাঁড়ায় 459.4। আলটিমেটলি এটা -460 বলা যায়। তো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্যালকুলেশন এটা কিছু না, ইজিলি করতে পারবা। আর কি মানে ক্যালকুলেটর মানে কোনোভাবেই প্র্যাকটিসের ক্ষেত্রে ক্যালকুলেটর ধরবাই না, একটু হাতে কলমই করবা যে 273/9 যদি মানে এজুম করে করতে না পারো। এজুম করা বলতে আমি মনে করো এটা কিভাবে করতাম, আমি সাপোজ 10 দ্বারা গুণ করার চিন্তা করতাম মানে 2730, সেখান থেকে 273 বাদ দিতাম। আমি হলে এইভাবে করতাম। এখন তোমরা এটা প্রসেস ফলো করতে পারো, অথবা তুমি চাইলে মানে এইভাবে করতে পারো যে 3 9 27 মানে নর্মালি অ্যাজ ইউজুয়াল যেভাবে করি। ওকে, তো গুণ করা আলটিমেটলি খুব একটা বড় কিছু না, তবে কোনোভাবেই ক্যালকুলেটর ধরবা না। দেন বলছে কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল অভিন্ন বা একই হয়? জানি আমরা -40 ডিগ্রি। আর আমাদের ফারেনহাইট এবং কেলভিন হয় কত? 500, আমি তো ভুলে গেলাম, 574 পয়েন্ট। আচ্ছা আমি একটু দেখি। হ্যাঁ, 574.25 ডিগ্রি ফারেনহাইট। 40 এবং 574.25 ভালো করে মুখস্থ রাখতে হবে। দেন আমাদের 6 নম্বরে দেখো বলছে যে 1 কাপ পানির টেম্পারেচার 100 ডিগ্রি থেকে 35 ডিগ্রিতে নামানো হলো, ফারেনহাইট স্কেলে পরিবর্তন কত হবে? এখানে কিন্তু পরিবর্তন বোঝানো হয়েছে। আই রিপিট, আমরা যে পরিবর্তনের সূত্র জানি del c/5 ইকুয়ালস টু del f/9 ইকুয়ালস টু del k/5, আমরা মূলত ওই সূত্র অ্যাপ্লাই করব। ওকে, তো আমরা যদি অ্যাপ্লাই করি মূলত সেলসিয়াস এবং ফারেনহাইটের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, তাহলে del c/5 ইকুয়ালস টু del f/9। তো del c এর ভ্যালু আমরা অনায়াসে বের করতে পারি, 100 থেকে 35 বাদ দিলেই আমরা মূলত 65 পাচ্ছি। তো আমরা del c এর মান পেয়ে গেলাম 65। এখানে কাটাকাটি করলে মূলত আমরা 13 পাবো, আর 13-র সাথে 9 গুণ করলে 117 পাবো, অর্থাৎ ডেল এফ বা ফারেনহাইট স্কেলের পরিবর্তন হবে 117। 117 এ নাম্বার অপশনে দেয়া আছে। পরম শূন্য তাপমাত্রার মান ফারেনহাইট স্কেলে কত? অলরেডি কিন্তু আমরা বের করছি, যেটা -459.4। তো এখন তোমরা এটা মুখস্থ করবা, মানে ফার্স্ট তোমাদের কাজ হচ্ছে করা যে এটা কিভাবে আসছে। মানে এই টাইপের গুলা ইম্পর্টেন্ট, দেখতেছো এখানেই রিপিট পড়ছে। তো একটু কষ্ট করে মনে রাখবা। কি কি মনে রাখবা? এই যে -40 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট, আবার 574.25 ডিগ্রি ফারেনহাইট এবং হচ্ছে কেলভিন, আর পরম শূন্য তাপমাত্রা বা আমাদের যে 0 কেলভিন আছে এটা ফারেনহাইট স্কেলে হচ্ছে মূলত 460 বা 459। ওকে, দেন আমাদের 8 নাম্বার, এখানে বলছে যে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার বরফ বিন্দু 5, স্টিম বিন্দু 99 এবং ওই থার্মোমিটারে 52 ডিগ্রি সেলসিয়াস প্রদর্শন করে, তখন ফারেনহাইট স্কেলে আমাদের তাপমাত্রা কত? তো আমরা মানে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার বা একটা থার্মোমিটার ডিজাইন করছি যেটা বরফ বিন্দু 5, স্টিম বিন্দু 99 এবং অজানা টেম্পারেচার হচ্ছে 52। তাহলে 52 মাইনাস বরফ বিন্দু 5 ডিভাইডেড বাই 99 মাইনাস 5 ইকুয়ালস টু, এটার সাথে আমরা সম্পর্ক স্থাপন করব মূলত ফারেনহাইটের। তো ফারেনহাইটের ক্ষেত্রে F-32 ডিভাইডেড বাই, এখানে একটা বিষয়, এখানে আমরা কিন্তু 9 আর দিব না, তো আলটিমেটলি 212 - 32 করে, অর্থাৎ 180 যে ভ্যালু এটা ইউজ করব। ওকে, তো সবসময় যদি মুখস্থ রাখো ভালো, তবে একটু চোখ কান খোলা রেখে করবো, এটা 9 ধরে কোনোভাবেই করা যাবে না। ওকে, তো আমরা মূলত বেসিক যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলাই অ্যাপ্লাই করছি। তো আমরা যদি 99 থেকে 5 বাদ দেই তাহলে 94 পাবো, আর উপরে পাইতেছি আমরা
47 কাটাকাটি করলে মূলত এখানে 2 পাচ্ছি, আর এখানে 2 মানে হচ্ছে এটার সাথে কাটাকাটি করলে আমরা 90 পাবো, তাহলে f মাইনাস 32 ইকুয়ালস টু 90 পাবো। আর অর্থাৎ 90 এর সাথে 32 যোগ করলে আমরা ফারেনহাইট স্কেলের মানটা পেয়ে যাচ্ছি, যেটা দাঁড়ায় 90 প্লাস 32 অর্থাৎ 122 ডিগ্রি ফারেনহাইট। তো এটা অ্যান্সার হচ্ছে বি। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেন আমাদের রোদ থার্মোমিটারের বলছে যে রোদ 0 ডিগ্রি সেলসিয়াসে 8 ওহম, 100 ডিগ্রি সেলসিয়াসে 20 ওহম। তো থার্মোমিটারটিকে একটা চুল্লিতে স্থাপন করলে রোদ আমাদের দেখাইছে যে 82। তো দেন আমাদের এই চুল্লির তাপমাত্রা কত এটা মূলত সেলসিয়াস স্কেলে বের করতে বলছে। ওকে, তো আমরা যেহেতু অজানা, তো এই কারণে সি ধরলাম, C-0 ডিভাইডেড বাই 100 - 0। এবার আমরা রোদের মান ইউজ করব। অজানা টেম্পারেচারে আমাদের রোদের ভ্যালু কত, 32 মাইনাস 0 ডিগ্রিতে কত ছিল 8 ডিভাইডেড বাই 100তে কত ছিল 20, 20 মাইনাস 8। তো এটা ক্যালকুলেশন যদি করি, পরের লাইনে আমরা লিখতে পারি যে সি ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু 32 থেকে 8 বাদ দিলে 24 ডিভাইডেড বাই 12, কাটাকাটি করলে উপরে 2, তার মানে সি এর মান আমরা অনায়াসেই পাইলাম 100 ইন্টু 2 অর্থাৎ 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেলভিন এবং ফারেনহাইট স্কেল কোন তাপমাত্রায় একই, এটা অলরেডি আমরা মুখস্থ রাখছি, 573.25। কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পাঠ দিবে, এটাও আমরা জানি, -40। উষ্ণতামিতি ধর্ম সম্পন্ন বস্তুর উদাহরণ। আচ্ছা, আমাদের যে থার্মোমিটার যে আমরা মানে বানাই, তো এখানে যে পদার্থটা ইউজ করি এটাকে বলি উষ্ণতামিতি পদার্থ, এবং যে ধর্মটাকে কাজে লাগাই সেটাকে আমরা বলি উষ্ণতামিতিক ধর্ম। যেমন আমরা পারদ থার্মোমিটার দিয়ে নর্মালি জ্বর মাপি, তো এখানে মূলত পারদের প্রসারণটাকে কাজে লাগাই, মানে পারদের প্রসারণ এই ধর্মটাকে আমরা মূলত কাজে লাগাই, যার ফলশ্রুতিতে আমরা টেম্পারেচার মাপতে পারি। এবং এই পারদটা হচ্ছে উষ্ণতামিতি পদার্থ, কারণ এই পারদটাকে আমরা পদার্থ হিসেবে ইউজ করি। তো এইরকম এইরকম আমরা প্লাটিনাম তার ইউজ করি। অনুরূপভাবে বিকিরণ থার্মোমিটার ক্ষেত্রে তাপ যুগল বা পাইরোমিটার ক্ষেত্রে তাপ যুগলের পরিবাহী তার ইউজ করি। তো আলটিমেটলি তাপ যুগলের পরিবাহী তার ইউজ করা হয়, এটাও আসলে ধর্ম, প্লাটিনাম তার ইউজ করাও হয়, এবং রক্ষিত পদার্থ এটা ইউজ করা হয়। এখানে মূলত বস্তুর উদাহরণ বলতে আমাদের উষ্ণতামিতি পদার্থ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তো যদি এইভাবে বলতো যে নিচের কোনটি উষ্ণতামিতি পদার্থ, তখনও কিন্তু আমরা এগুলা দাগাইতাম, তিনটেই হবে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন বলছে যে সেলসিয়াস তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 5 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হলে ফারেনহাইট স্কেলে কত পরিবর্তন হবে, এটা আমরা ওইখানেই দেখছিলাম যে 100 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন ইকুয়ালস টু 180 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন ফারেনহাইট। তো এখান থেকে কাটাকাটি করলেই আমরা এখানে 5 পাচ্ছি, এখানে 9 পাচ্ছি, অর্থাৎ 5 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন বলতে ফারেনহাইট স্কেলে 9 ডিগ্রি সেলসিয়াস বোঝায়, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং কেলভিন স্কেল একই মান পাওয়া যায়, এটা আলটিমেটলি পসিবল না, কারণ বলছিলাম যে এটা ডিফারেন্স 273 থেকেই যায়, তো কোনোটি নয়, এটাই কারেক্ট অ্যান্সার। তাপমাত্রা এক স্কেল থেকে আরেক স্কেলে পরিণত করার সম্পর্ক হলো, আমাদের সম্পর্ক কি ছিল, অজানা মাইনাস নিম্ন স্থির বিন্দু। অজানা বলতে এখানে পার্ট বোঝানো হয়েছে, অজানা মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। আচ্ছা, অজানা মাইনাস, আলটিমেটলি এটা সঠিক না, এটা সঠিক না, কারণ আমাদের মূলত নিম্ন স্থির বিন্দু পার্ট থেকে বিয়োগ করতে হয়। ওকে, তো বি নাম্বারও সঠিক না, সি নাম্বারও সঠিক না, আমাদের ডি নাম্বারও সঠিক না, তো বলতে পারি আমাদের প্রশ্নটা ত্রুটিপূর্ণ। ওকে, তো বি নাম্বারটা উত্তর হইতো যদি আমাদের এই জায়গায় ঊর্ধ্ব স্থির বিন্দু না দিয়ে নিম্ন স্থির বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক দেয়া থাকতো, তখন তাহলে আমরা এটা লিখতে পারতাম। ওকে, তো নেক্সট আসি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো এটাকে আমরা মূলত শক্তির নিত্যতার সূত্র বলি। তো ফার্স্ট অফ অল জুলের সূত্র তা হালকা একটু দেখে নিবা, যে ডাব্লিউ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু জে। পরবর্তীতে আমাদের যে নর্মালি আমরা যে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল বুঝি যে ডি ডাব্লিউ ইকুয়ালস টু ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ,
অর্থাৎ আমরা যদি ডিকিউ পরিমাণ কোনো সিস্টেমকে তাপ দেই, তার অভ্যন্তরীণ শক্তি যদি ডিইউ পরিমাণ বৃদ্ধি পায় এবং কৃতকাজ যদি ডিডাব্লিউ হয়, তখন আমরা লিখি ডি ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। ওকে, তো এটা কখন পজিটিভ হয় এসব আমরা জানি, যখন আমরা তাপ দিব তখন পজিটিভ, তাপ যখন নিয়ে নিব তখন নেগেটিভ। অভ্যন্তরীণ শক্তি যদি বাড়ে তাহলে আমাদের ডি ইউটা পজিটিভ, অভ্যন্তরীণ শক্তি যদি কমে তাহলে নেগেটিভ। সিস্টেম কর্তৃক যদি কাজ হয় তাহলে সেটাকে বলবো পজিটিভ। দেন সিস্টেমের উপর যদি কাজ হয়, বা এক কথায় প্রসারণ বলতে আমরা পজিটিভ বুঝি, আর নেগেটিভ বা সংকোচন বলতে নেগেটিভ বুঝি। সিস্টেম কর্তৃক যদি কাজ হয় তাহলে সেটাকে বলবো পজিটিভ কাজ, আর সিস্টেমের উপর যদি কাজ হয় এটাকে আমরা বলবো নেগেটিভ কাজ। তো এখানে হালকা এইসব কথাবার্তা বলা আছে, যে যদি আমরা সিস্টেমে তাপ সরবরাহ করি তাহলে, অর্থাৎ তাপ দিচ্ছি, তাহলে এটা পজিটিভ। তাপ যদি হারাই বা তাপ নেই তাহলে ডিকিউ নেগেটিভ। আর অভ্যন্তরীণ শক্তি বাড়লে পজিটিভ, কমলে নেগেটিভ। সিস্টেম কর্তৃক যদি কাজ হয় তাহলে পজিটিভ, আর সিস্টেমের উপর যদি কাজ হয়, বা এটাকে আমরা প্রসারণ বলতে পারি, এটাকে আমরা সংকোচন বলতে পারি। ওকে, আর আমরা ডিডাব্লিউ ইকুয়ালস টু মূলত পিডিভি বলি। দেন এইসব বেসিক কথাবার্তা আমরা জানি, তো আমরা ডিরেক্টলি প্রবলেমে চলে যাই। তো এখানে মূলত চারটা প্রক্রিয়া দেখি। একটা হচ্ছে সমষ্ণ, দেন রুদ্ধতাপীয়, সম আয়তন এবং সমচাপীয়। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা টেম্পারেচার মূলত কনস্ট্যান্ট রাখি, যার ফলশ্রুতিতে বয়েলের সূত্র অ্যাপ্লিকেবল হয়, এবং বয়েলের সূত্র থেকে আমরা P1 V1 ইকুয়ালস টু P2 V2 এটা অ্যাপ্লাই করতে পারি। তো আর আমাদের বয়েলের সূত্র থেকে আমরা কাজের রাশিমালা পাই W ইকুয়ালস টু nRT লন V2 বাই V1। আর এটাকে তুমি চাইলে প্রেসার দ্বারা রিপ্লেস করতে পারো, nRT লন P1 বাই P2। ওকে, এটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউজে। তো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি ধ্রুব থাকে, বা বাইরের সাথে তাপের কোনো আদান প্রদান হয় না, যার ফলশ্রুতিতে ডি কিউ এর ভ্যালু হয়ে যায় জিরো। তো যার পরিপ্রেক্ষিতে হয় আমাদের ডিইউটা হয় পজিটিভ, অথবা ডিডাব্লিউটা হয় নেগেটিভ, মানে যে কোনো একটা পজিটিভ হয়। আর এই দুটোর মধ্যে পজিটিভ এবং নেগেটিভের মিনিং খুবই 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 ইম্পর্টেন্ট, না হলে তোমাদের মধ্যে একটা মানে প্যাচ লাগার পসিবিলিটি সবচেয়ে বেশি। তো নর্মালি আমরা এইভাবে মনে রাখবো যে যখন দেখবো যে মাইনাস ডিডাব্লিউ, অর্থাৎ আমাদের সিস্টেমের উপর কাজ করা হচ্ছে, বা সিস্টেম সংকোচন সংকুচিত হচ্ছে, বা সিস্টেম সংকোচন হচ্ছে, তখন আমাদের অভ্যন্তরীণ শক্তি বাড়বে। আর অভ্যন্তরীণ শক্তি যদি বাড়ে তাহলে টেম্পারেচার বাড়বে, এটা আমরা মেয়ারের হাইপোথিসিস থেকে জানি। তো টেম্পারেচার যদি বাড়ে তাহলে আমাদের অভ্যন্তরীণ শক্তি বাড়বে, বা অভ্যন্তরীণ শক্তি বাড়লে টেম্পারেচার বাড়বে। কখন? যখন সিস্টেম সংকুচিত হয়। আর সিস্টেম কখন প্রসারিত হবে? ডিডাব্লিউ যখন পজিটিভ হবে, আর ডিডাব্লিউ পজিটিভ হলে মূলত ডি ইউ এটার ভ্যালু নেগেটিভ হবে। অর্থাৎ সিস্টেম যখন ঠান্ডা হয় বা আমাদের অভ্যন্তরীণ শক্তি কমে যায় তাহলে আমাদের পজিটিভ কাজ হয়। তো এটাই ভাবে মনে রাখতে পারো যে অভ্যন্তরীণ শক্তি যদি খরচ হয়, অর্থাৎ আমাদের ডি ইউ এর ভ্যালু কমে যাবে, তখন আমাদের পজিটিভ কাজ হয়। অভ্যন্তরীণ শক্তি খরচ করে মূলত কাজ করে। আর অভ্যন্তরীণ শক্তি যখন জমবে, বা সিস্টেমের উপর যখন আমরা কাজ করব, যার ফলশ্রুতিতে অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাবে, ফলে টেম্পারেচারও বাড়বে। তো যার ফলশ্রুতিতে আমাদের অভ্যন্তরীণ শক্তি পজিটিভ হয় এবং কাজ হয় নেগেটিভ। তো এইগুলো একটু মনে রাখিও। দেন আমাদের যে সমচাপ প্রক্রিয়া আছে, এখানে মূলত প্রেসারটা কনস্ট্যান্ট থাকে, যার ফলশ্রুতিতে আমরা কাজ, মানে ডিডাব্লিউ ইকুয়ালস টু যে পিডিভি, এটাই মূলত কাজ পাই। আর সম আয়তন প্রক্রিয়া যেহেতু আয়তনের পরিবর্তন হয় না, ডিভির ভ্যালু জিরো, তো যার ফলশ্রুতিতে আমাদের কৃতকাজের ভ্যালুও জিরো হয়। ওকে, তো আমরা এখন এমসিকিউ এ চলে যাই। আমাদের ফার্স্ট প্রবলেম, এটা মূলত গুচ্ছ 22 সেশনে আসছিল। তো এখানে বলছে যে সম আয়তন প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক গৃহীত তাপ, সম আয়তন প্রক্রিয়া, আই রিপিট, সম আয়তন প্রক্রিয়া কি হয়? আয়তনটা কনস্ট্যান্ট হয়। আয়তন কনস্ট্যান্ট হওয়ার কারণে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ কিউ হলে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধির পরিমাণ কত হবে? সম আয়তন প্রক্রিয়া মূলত আমাদের আয়তনের পরিবর্তন হয় না, যার ফলশ্রুতিতে ডিডাব্লিউর ভ্যালু হয় জিরো। তো আমরা যদি ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ এই সূত্রের ক্ষেত্রে দেখি, যে আমরা যদি এটাকে তাপ দেই কিউ পরিমাণ, তাহলে কিউ পরিমাণ যদি আমরা তাপ দেই, সরি,
আমরা যদি কিউ পরিমাণ তাপ দেই, অভ্যন্তরীণ শক্তি কিউ পরিমাণই বাড়বে, কারণ আলটিমেটলি এটার ভ্যালু যেহেতু জিরো। যদি কাজ হইতো তাহলে এই তাপের কি কোনো একটা পোর্শন মূলত কাজে কনভার্ট হয়ে যাইতো, কিন্তু যেহেতু আমাদের সম আয়তন প্রক্রিয়া, আমাদের কৃত কাজ জিরো, যার ফলশ্রুতিতে আমরা যা তাপ দিব তাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগবে। তো আমাদের গৃহীত তাপ কিউ ছিল, অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধির পরিমাণও কিউ হবে। দেন বলছে যে গরমে গোসলের পর শরীরের কি হয়। আচ্ছা, গরমে গোসলের পর শরীরের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। হ্যাঁ, কারণ অলরেডি কিন্তু তোমাদের বলছিলাম যে টেম্পারেচার যদি বাড়ে তার মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি বাড়া। কিন্তু টেম্পারেচার যদি কমে তাহলে অভ্যন্তরীণ শক্তিও কমবে। তো গরমে গোসলের পর শরীর কি হয়, ঠান্ডা হয়, বা শরীরের টেম্পারেচার কমে, যার ফলশ্রুতিতে আমাদের অভ্যন্তরীণ শক্তিও কমে যায়। মেয়ারের হাইপোথিসিসটা খুবই ইম্পর্টেন্ট, যে তাপমাত্রার সাথে আমাদের অভ্যন্তরীণ শক্তি সমানুপাতিক, অন্য কোনো কিছুর উপর মূলত অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে না। শক্তির নিত্যতার সূত্রটি তাপগতিবিদ্যার কোন সূত্র থেকে ব্যাখ্যা করা যায়? প্রথম সূত্র থেকে ব্যাখ্যা করা যায়। দেন তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কে বলছে। প্রথম সূত্র হচ্ছে ডি কিউ ইকুয়ালস টু ডিউ প্লাস ডেল ডাব্লু। তো ডেল আর ডি আলটিমেটলি একই। দেন আমাদের 5 নম্বরে বলছে কোন সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি শোষণ করায় এর অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পায়। সিস্টেম দ্বারা পরিবেশের উপর কৃতকাজের পরিমাণ কত? দেখো এখানে কি হয়েছে, পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি শোষণ হয়েছে। মূলত আমরা ডি কিউ এর ভ্যালু হয়েছে আমাদের 800। তো ডি কিউ ইকুয়ালস টু কি জানি, ডিইউ প্লাস ডি ডাব্লু। তো এটা যদি 800 হয়, অভ্যন্তরীণ শক্তি যদি 500 বৃদ্ধি পায়, তো এইদিকে 800, এইদিকেও যদি 800 করতে চাই, তাহলে ডি ডাব্লিউর ভ্যালু কত দরকার? 300। 300 হলে তো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনটার মধ্যে সম্পর্ক স্থাপন করে? ডাব্লিউ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এইচ, অর্থাৎ কাজ ও তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ কোনটি? রিপিটেড। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন শক্তির বহিঃপ্রকাশ? রিপিটেড। শক্তি নিত্যতার সূত্র। দেন আসে মোলার আপেক্ষিক তাপ, সিপি এবং সিভি। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এটাকে আমরা মূলত সিপি বলি, এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটাকে আমরা সিভি বলি। তো ফার্স্ট অফ অল আমরা আপেক্ষিক তাপ সম্পর্কে জানি, যে তাপের ফলে বস্তুর অবস্থার পরিবর্তন না হয়, শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন ঘটে। যেমন 0 ডিগ্রি সেলসিয়াসের পানি আমাদের 10 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হয়েছে, আমাদের অবস্থার পরিবর্তন হয়নি কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়েছে। ওকে, এই তাপকে আমরা আপেক্ষিক তাপ বলি। তো আপেক্ষিক তাপকে আমরা মূলত এইভাবে ডিনোট করতাম যে এম এস ডেল থিটা। এই এসটাকে আমরা আপেক্ষিক তাপ বলতাম। তো এস ইকুয়ালস টু আমরা লিখতে পারি, দেখো, এইচ ডিভাইডেড বাই এম ডেল থিটা। তো সংজ্ঞার ক্ষেত্রে আমরা এইভাবে দিতাম যে 1 কেজি কোনো কিছুর পানির ক্ষেত্রে যদি বলি যে 1 কেজি পানির 1 কেলভিন টেম্পারেচার বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে মূলত আমরা পানির আপেক্ষিক তাপ বলি, যেটা 4200 জুলের কাছাকাছি। ওকে, কিন্তু আমরা এখানে মূলত বলতেছি, দেখো, 1 কেজি, 1 কেজির ক্ষেত্রে বা 1 গ্রামের ক্ষেত্রে বা এককের ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে। তো যখন আমরা এটাকে ভর থেকে মানে কনভার্ট করে মোল নিয়ে ডিল করব, তখন এই আপেক্ষিক তাপটাকে আমরা মোলার আপেক্ষিক তাপ বলবো। জাস্ট এম এর পরিবর্তে আমরা লিখতেছি এন, ডেল থিটা বা ডি থিটা একই কথা, ডিটি। আর উপরে হচ্ছে আমাদের এইচ। এইচ কি ছিল? তাপ ছিল না, এখন আমরা এটাকে ডি কিউ বলতেছি। সবই সবই সেম। তো আলটিমেটলি মানে একটু অন্যভাবে লেখা হচ্ছে। তো এটাকে আমরা সিপি বলতেছি, আবার সিভি বলতেছি। যখন আমাদের প্রেসারটা কনস্ট্যান্ট থাকতেছে তখন আমরা সিপি বলতেছি, যেটা ডিকিউ বাই এন ডিটি। অনুরূপভাবে আমাদের যখন আয়তনটা কনস্ট্যান্ট থাকতেছে তখন আমরা ডিকিউ বাই এন ডিটি বলতেছি। আর মানে আয়তনের মানে সরি, সংজ্ঞার ক্ষেত্রে এইভাবে বলি যে 1 মোল গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় বা যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলা হয়। এইসব সংজ্ঞা এখানে দেয়াই আছে। আর আমরা ডি ইউ ইকুয়ালস টু এন সিভিডিটি, এটা অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, এটা যদি বের করতে বলে এটা থেকে বের করব। আর এটা অলরেডি আমি বলছি যে অভ্যন্তরীণ শক্তির মান বের করা যায় না, কিন্তু পরিবর্তন আমরা বের করতে পারি। কিভাবে এক্সাম্পলটা দিছিলাম যে অফুরন্ত একটা সিঁড়ি, বা তোমাকে আমি চোখ বেঁধে কোনো একটা বিল্ডিং এ নিয়ে গেছি,
তুমি জানো না কত তলা উপরে, ভূমি থেকে এক্স্যাক্টলি কত তলা উপরে তুমি এক্স্যাক্টলি জানো না, কিন্তু তুমি যে জায়গায় আমি রাখছি সেখান থেকে 10 তলা উপরে উঠছো বা 20 তলা নিচে নামছো, যার ফলশ্রুতিতে তুমি এইটুকু বলতে পারবা যে ভাই আমি 10 তলা উপরে উঠছি বা 20 তলা নিচে নামছি, কিন্তু তুমি ভূমি থেকে কত তলায় আসো এক্স্যাক্টলি এটা তুমি জানো না। অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রেও সেম, যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এই 10 বা 20 এটা আমরা জানি, কিন্তু এক্স্যাক্টলি অভ্যন্তরীণ শক্তির মান কত এটা আমরা জানি না। অভ্যন্তরীণ শক্তি বলতে যে গ্যাসের অণুগুলা যে কন্টিনিউয়াসলি ছোটাছুটি করতেছে, এই ছোটাছুটি করার ফলে তাদের যে গতিশক্তি বলো, মানে নর্মালি রৈখিক গতি বলো, কৌণিক গতি বলো, কম্পন বলো, আবর্তন বলো, এইসব গতির ফলে যে অর্জিত শক্তি এটাকে মূলত আমরা অভ্যন্তরীণ শক্তি বলতেছি। ওকে, তো সময় আয়তন প্রক্রিয়ায় আমরা বলেই দিছি যে ডি ডাব্লিউ আলটিমেটলি জিরো হয়ে যায়, ডি ইউ ইকুয়ালস টু ডি কিউ হয়, আর এটার ভ্যালু দাঁড়ায় এনসিভি ডিটি। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এনসিপি ডিটি। আর এখানে একটা বিষয়, সিপিটা মূলত সিবির থেকে আর আর বেশি হয়, মানে সিপির ভ্যালুটা আমাদের বেশি। তো বেশি কেন, এটা এটা বেশি হওয়ার কারণ হচ্ছে আমাদের স্থির চাপে, মানে আমাদের যে সমচাপীয় প্রক্রিয়া আছে এখানে দেখবা যে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধিও হয়, আবার আমাদের কৃতকাজও হয়, অর্থাৎ ডি কিউ ইকুয়ালস টু ডিউ প্লাস ডি ডাব্লিউ দুইটাই হয়। কিন্তু আমাদের সম আয়তন প্রক্রিয়ায় মূলত শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি হয়, কৃতকাজ হয় না, যার ফলশ্রুতিতে সিফিটা বড়, কত বড়, দেখা যায় এটা আর এর ভ্যালু আলোর ভ্যালুর সমান, অর্থাৎ আলোর ভ্যালু মানে আমাদের আর পরিমাণ বড় হচ্ছে সিপি। তো সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, এটা বলি অনুরূপভাবে গামা। গামার পরিচয় হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ডিভাইডেড বাই স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এই দুটার অনুপাত। আর এই সূত্রটা একটু মনে রাখিও, আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে একটা বিষয়, গামার মান মূলত তিনটা হয়। এক পারমাণবিক গ্যাস যেটা স্বাধীনতার মাত্রা আমরা 3 জানছিলাম, এটার গামার ভ্যালু হচ্ছে 1.67। দ্বিপারমাণবিক গ্যাস যাদের স্বাধীনতার মাত্রা 5 জানছিলাম, তাদের গামার ভ্যালু 1.40। বহুপারমাণবিক গ্যাস যাদের স্বাধীনতার মাত্রা 6 ছিল, তাদের গামার ভ্যালু হচ্ছে 1.33। তো গামার মানের প্রয়োগ এটা একটু হালকা মনে রাখিও, যে শব্দের যে বেগ আমরা বলি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 332 ডিগ্রি, সরি 332 মিটার পার সেকেন্ড, এটা মূলত আমরা এই গামার মাধ্যমে আমরা এটা নির্ণয় করি। আর আমাদের যদি পিভি ডায়াগ্রাম দেখি, যে সম সমষ্ণ প্রক্রিয়া বা সমতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের গ্রাফটা তো এরকম হয় আমরা জানি, কিন্তু আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে গ্রাফটা দেখি এইরকম, যে আলটিমেটলি এটা একটু বেশি খাড়া, কারণ পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট পাই আমরা মূলত সমষ্ণ প্রক্রিয়ায়, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কে পাই, এবং ঢালের ভ্যালু এক্স্যাক্টলি আমাদের ডিপি বাই ডিভির ভ্যালু দাঁড়ায় মাইনাস ভি বাই পি, আর রুদ্ধতাপীয়র ক্ষেত্রে আমাদের গামা গুণ দাঁড়ায়। আচ্ছা, এটা এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না পি বাই ভি না ভি বাই পি, এটা একটু দেখিও। ওকে, এটা নিয়ে আমার কনফিউশন আছে। তো এইটুকু কথাবার্তা জানলেই হবে। নেক্সট আমরা প্রবলেমে চলে যাই। এটা ঢাকা ভার্সিটি 22 সেশনে আসছিল, যে একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিভি ইকুয়ালস টু গামা। তো নিচের কোন সম্পর্কটি মানে এক মোল গ্যাসের জন্য সঠিক? তো এটাকে যদি গামা বলি, তো সিভির ফর্মুলা বের করতে বলছে, তো আমরা অলরেডি সিভির ফর্মুলা জানি, আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান, আর ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, বি নাম্বার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নিয়ন এটা কি? এক পারমাণবিক গ্যাস, এটা স্বাধীনতার মাত্রা 1.67 হবে। নাইট্রোজেন দ্বিপারমাণবিক গ্যাস 1.40। 1.67 হলে আমাদের এই যে অণুটা এটা মূলত এক পারমাণবিক গ্যাস। দেন সেম টাইপ, এটা 15-16-তে আসছিল, রিপিট, এক্স মাইনাস ওয়ান, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পিভি টু দি পাওয়ার গামা, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু 1.40। সিবি বাই সিপি বাই সিভি ইকুয়ালস টু গামা, রুদ্ধতাপীয় এবং সমতাপীয় রেখার এই ঢালদ্বয়ের অনুপাত। এই দেখো, আই রিপিট, রুদ্ধতাপীয় এবং সমতাপীয় অর্থাৎ সমষ্ণ, এই দুইটা রেখার আমাদের যে লেখচিত্রের যে ঢাল, এই ঢালদ্বয়ের অনুপাত মূলত বি। যদি উল্টা উল্টা দিয়ে বলতো যে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় রেখার মানে ছেদবিন্দুর ঢালের অনুপাত কখন কি হইতো, 1/গামা। এটা একটু ভালো করে মাথায় রাখিও, প্রশ্ন পড়বা, একটু চিন্তা করবা, দেন দাগাবা।
অলরেডি বেসিক কথাবার্তা এগুলো আমাদের একটু বলা হয়েছে, তারপরেও আমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে। টাইপ 4-এ আমরা সমষ্ণ, সমচাপীয় এবং সম আয়তনীয় এবং রুদ্ধতাপীয় চারটা প্রক্রিয়া সম্পর্কে বিশদ জানবো। তো ফার্স্ট, সমষ্ণ প্রক্রিয়া। আমাদের মূলত টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকা মানে হচ্ছে টেম্পারেচার পরিবর্তন হচ্ছে না, টেম্পারেচারটা ধ্রুব। টেম্পারেচার পরিবর্তন যদি না হয়, আমাদের অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন হবে না, কারণ টেম্পারেচারের সাথে সম্পর্ক সমানুপাতিক। যার ফলশ্রুতিতে আমাদের থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল ডি কিউ ইকুয়ালস টু ডি ডাব্লিউ হয়, এবং এটার ভ্যালু হয় এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান ইকুয়ালস টু এনআরটি লন পি টু বাই পি ওয়ান। এখানে গামার কথা বলছে, মানে সরি রো এর মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা পি, প্রেসার বোঝানো হয়েছে। দেন সমচাপীয় প্রক্রিয়া। সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিইউ ইকুয়ালস টু এন সিবি ডিটি এবং ডিকিউ এর ভ্যালু এন সিপি ডিটি। আর সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পিডিভি, এটাই মূলত আমরা কৃতকাজ পাই। সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ শক্তি এন সিভি ডিটি পাই, কিন্তু ডিভির মান জিরো হওয়ার কারণে আমরা কৃতকাজ পাই না, কৃতকাজ আমাদের জিরো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বাইরের সাথে তাপের আদান প্রদান ঘটাই না, অর্থাৎ ডি কিউ এর ভ্যালু জিরো, এবং এটার কৃতকাজের ভ্যালুটা তোমরা এটা মনে রাখো যে ডাব্লিউ ইকুয়ালস টু এন আর গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু। মানে আলটিমেটলি কিছুই না, এখান থেকে মাইনাস কমন নিছে, এখান থেকে মাইনাস কমন নিছে, মাইনাসে মাইনাসে প্লাস। তবে আমি যেটা লিখে দিছি এটা মানে দ্রুত মনে থাকে, কারণ আমি এইভাবেই মনে রাখছিলাম। তো দেন আমরা একটু যদি দেখি যে সমষ্ণ প্রক্রিয়া নর্মালি ধীরে ধীরেই সংঘটিত হয়, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া হঠাৎ হয় বা দ্রুত হয়। যত দেখবা যে হঠাৎ বা দ্রুত প্রক্রিয়ার কথা বলা আছে, গাড়ি বাস্ট হওয়া থেকে শুরু করে মানে অনেক কিছুই, তো এইসব সকল প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে। আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা তো জানি যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এই তিনটা সূত্র পাই, যে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আবার টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আবার টি পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ওকে। আর আর এর ভ্যালু সম্পর্কে আমরা অলরেডি অবগত, 8.314 জুল পার মোল পার কেলভিন। আরেকটা মানে মূলত এখানে এসআইটা নিয়েই ডিল করা হয়, ফিজিক্সে এসআই বেশি ইউজ করা হয়। ওকে। আর কেমিস্ট্রিতে ওই আমাদের লিটার এটিএম একক বেশি ইউজ করা হয়। তো আমরা এমসিকিউতে চলে যাই। তো আমাদের ফার্স্ট এমসিকিউ এখানে বলছে যে রুদ্ধ তাপ বা রুদ্ধতাপীয় পরিবর্তনে আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক, টি এবং ভি এর মধ্যে সম্পর্ক, এটা টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু কনস্ট্যান্ট। একটা গাড়ি চলতে থাকলে তার টায়ারের ভিতর কিছু তাপগতীয় প্রক্রিয়া চলে। তো এই তাপগতীয় প্রক্রিয়াটা কি টায়ারের ক্ষেত্রে দেখো, টায়ার কিন্তু এখানে বাস্ট হয় নাই বা অন্য কোনো কিছু বলে নাই, তো টায়ার তো চলতেছে, এই টায়ারের যে আয়তন এটা কিন্তু ফিক্সড। তো তাহলে আমাদের এটা বলতে পারি যে সম আয়তনীয় প্রক্রিয়া বা ধ্রুব আয়তন প্রক্রিয়া। আর টায়ারটা যদি বাস্ট হইতো হঠাৎ, তাহলে সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হইতো। একটা আদর্শ গ্যাস একটি তাপ অন্তরকে আবরণযুক্ত দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে প্রসারিত হচ্ছে। ওকে, তাপ অন্তরক। আচ্ছা, এখানে একটা বিষয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বলি যে তাপের আদান প্রদান হয় না। তো এটার এক্সাম্পল হিসেবে আমরা ইউজ করতে পারি, নর্মালি আমরা বার্গার যে খাই অ্যালুমিনিয়ামের ফয়েল ইউজ করা হয়, তো এটা মানে একটু হলেও মানে তাপ পরিবাহী, একটু হলেও তোমার হচ্ছে বাইরে মানে বার্গারটা একটু বেশি গরম থাকে। তো তাপ অন্তরক যখনই দেখবা তখন ওই বার্গারের মতো চিন্তা করবা, তাহলে জিনিসটা ইজি হবে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া তো বুঝতেই পারবা। ওকে। তো তাপ অন্তরকে আবরণযুক্ত দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে প্রসারিত হলো। তাপ অন্তরক বলার কারণেই হচ্ছে রুদ্ধতাপীয়, এটা তোমাকে এই কিওয়ার্ড দেখে তোমার বুঝতে হবে যে এখানে আমাদের রুদ্ধতাপীয়র কথা বলছে। ওকে। তো শূন্য মাধ্যমে প্রসারিত হলো, ফলে নিম্নের কোনটি ঘটে এটা ফাইন্ড আউট করতে বলছে। প্রসারিত হইছে, প্রসারিত হওয়া মানে হচ্ছে ডিডাব্লিউর ভ্যালু পজিটিভ। ডিডাব্লিউ যদি পজিটিভ হয়, তাও আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, তাহলে কি হবে, ডিইউটা নেগেটিভ হবে। ডিইউ নেগেটিভ মানে অভ্যন্তরীণ শক্তি কমবে অথবা টেম্পারেচার কমবে। অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয় না, হবে না, চাপের কোনো পরিবর্তন হয় না, হবে না, টেম্পারেচার হ্রাস পায়, ঠিক আছে। যদি অভ্যন্তরীণ শক্তি কম হয় এটা উল্লেখ থাকতো, তাহলে ওইটাই হইতো, বা তাপমাত্রা তো কম হয় এটা কথা বলা আছে, তাহলে এটাই কারেক্ট অ্যান্সার। আমাদের নেক্সট এখানে বলছে যে সমষ্ণ প্রক্রিয়ায় 1 গ্রাম মোল কোনো গ্যাস 127 ডিগ্রি সেলসিয়াসের আয়তন দ্বিগুণ হওয়া পর্যন্ত প্রসারিত হলো, এর কৃতকাজ কত? সমষ্ণ প্রক্রিয়ায় 1 মোল গ্যাস 127 ডিগ্রি সেলসিয়াস সে ছিল, 127 ডিগ্রি সেলসিয়াস বলতে মূলত 400 কেলভিন।
এর আয়তন দ্বিগুণ হওয়া পর্যন্ত প্রসারিত হয়েছে। তাহলে কৃত কাজ কত? তাহলে আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু এনআরটি, এন এর ভ্যালু 1, এটা নিয়ে ডিল করতেছি না। আর এর ভ্যালু 8.314, টি এর ভ্যালু 400, লন ভি টু বাই ভি ওয়ান অর্থাৎ দ্বিগুণ অর্থাৎ 2। আর লন টুর ভ্যালু আমরা পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান থেকেই জানি যে 0.693 হচ্ছে লন টুর ভ্যালু। এটার সাথে 0.693 আমরা গুণ করে দিব, তাহলে আমাদের দ্বারাই 400 × 8.314 × 0.693। তো এটা কাটাকাটি মানে ক্যালকুলেশন করলে 2305.13 জুল দাঁড়ায়। এটাকে 4.2 দ্বারা আমরা ভাগ দেব, ভাগ দিলে ক্যালোরিতে পেয়ে যাব। তো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আরেকটা বিষয়, চিটাগাং ইউনিভার্সিটিতে কিন্তু 100 ms ক্যালকুলেটর ইউজ করতে দেয়। তো ক্যালকুলেটরের এরকম ম্যাথ দিতেই পারে। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রায় সংক্রমিত করে আয়তন অর্ধেক করা হলো, চূড়ান্ত তাপ কত? তো এখানে মূলত কি হয়েছে, যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রায় সংক্রমিত করে আয়তন অর্ধেক করা হয়েছে, চূড়ান্ত চাপ জানতে চাওয়া হয়েছে। ওকে, তো ধ্রুব তাপমাত্রায় বলতে আমরা বুঝতেছি যে এটা সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়া আমাদের আয়তন মূলত অর্ধেক করা হয়েছে। এখন আমাদের চাপ ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা P1 ইকুয়ালস টু P2 V2 অ্যাপ্লাই করব। তো জাস্ট ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে যা আসবে তাই অ্যান্সার। আয়তন যেহেতু অর্ধেক করা হয়েছে, তার মানে আমাদের চাপ মূলত দ্বিগুণ হবে। তো যদি স্বাভাবিক চাপ বলতে আমরা মূলত 10⁵ প্যাসকেল বোঝাই, তো অর্থাৎ 2 × 10⁵ হবে। 2 × 10⁻⁴ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে এরা এক্সপ্লানেশনে রুদ্ধতাপীয় ধরে করছে, কিন্তু এটা রুদ্ধতাপীয় ধরে করা যাবে না, কারণ আমাদের ধ্রুব তাপমাত্রা বলছে। আর অন্য কোনো ওয়ার্ড দেখে আমরা বুঝতে পারি নাই যে, আর সংক্রমিত বলতে সংকোচন, অন্য কোনো ওয়ার্ড এখানে ছিল না যেটা থেকে আমরা বুঝবো যে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো যাই হোক, ধ্রুব তাপমাত্রা বললে সমষ্ণ প্রক্রিয়া, এবং P1 V1 = P2 V2 দিয়ে করবো। এটা ম্যাথ করার মতো না, কারণ আয়তন অর্ধেক বলতেই প্রেসার দ্বিগুণ স্বাভাবিকের দ্বিগুণ, স্বাভাবিক বলতে 10⁵, এটার দ্বিগুণ হচ্ছে 2 × 10⁵। এটাই মূলত কারেক্ট অ্যান্সার। প্রশ্নটা ত্রুটিপূর্ণ, তাছাড়াও সঠিক উত্তর নাই। তো দেন আমাদের 6 নম্বর, এখানে বলছে যে সমষ্ণ প্রক্রিয়ায় যে ভৌত রাশিটি স্থির থাকে তাকে কি বলে? সমষ্ণ প্রক্রিয়ায় কি স্থির থাকে? টেম্পারেচার। আর টেম্পারেচারের সাথে রিলেটেড কি? অন্তঃস্থ শক্তি। রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্য হলো এটি একটি দ্রুত প্রক্রিয়া। অবশ্যই এটা খুবই দ্রুত প্রক্রিয়া। এই পরিবর্তনে তাপমাত্রা স্থির থাকে না, তাপমাত্রা কমে অথবা বাড়ে। আর এই পরিবর্তনে পাত্রটি কুপরিবাহী, হ্যাঁ, কুপরিবাহী বা তাপ অন্তরক হতে হয়। তাহলে 1 এবং 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, সরি, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেন আমাদের বলছে যে তাপগতীয় কোন প্রক্রিয়ায় গ্যাসের মোট তাপের পরিমাণ স্থির থাকে? তাপগতীয় কোন প্রক্রিয়ায় গ্যাসের মোট তাপের পরিমাণ স্থির থাকে, কিন্তু চাপ ও আয়তনের পরিবর্তন হয়? আচ্ছা, তাপের পরিমাণ স্থির থাকে মূলত আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, অন্য সকল প্রক্রিয়ার ক্ষেত্রে মূলত তাপের চেঞ্জ হয়। লেখচিত্রে এক্স দ্বারা একটি গ্যাসের প্রাথমিক অবস্থা দেখানো হচ্ছে। লেখচিত্র কোন রেখাটি একটি প্রক্রিয়ার গ্যাসটি দ্বারা, আচ্ছা সরি, লেখচিত্রে এক্স দ্বারা একটি গ্যাসের প্রাথমিক অবস্থা দেখানো হচ্ছে। ওকে, লেখচিত্রে কোন রেখাটি একটি প্রক্রিয়ায় গ্যাসটি দ্বারা বা গ্যাসের উপর কোনো কাজ করা হচ্ছে না তা নির্দেশ করে? অর্থাৎ কোন প্রক্রিয়াটায় কাজ করা হচ্ছে না এটা আমাদের করতে হবে। আচ্ছা, কাজ কখন হয় না? পিডিভি, যখন আমাদের ভি এর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ডিভি ইকুয়ালস টু জিরো, আয়তনের পরিবর্তন নাই। এটা আমরা দেখেই বুঝতেছি যে এক্স বি এই রেখায় আমাদের আয়তনের কোনো পরিবর্তন নাই। ওকে, অর্থাৎ আয়তনের পরিবর্তন নাই বলতে কাজ হবে না। এক্স বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 মোল গ্যাসের অভ্যন্তরীণ, সরি, 10 মোল গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণের সময় 100 জুল কাজ সম্পন্ন হয়। উক্ত ব্যবস্থার অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি জানতে চাওয়া হয়েছে। ওকে, তো 10 মোল গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণের সময় 100 জুল কাজ সম্পন্ন হয়, তাহলে অন্তঃস্থ শক্তি কি হবে? -100। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি টায়ারকে পাম্প করতে তার চাপ 2 বায়ুমণ্ডলীয় চাপের
হওয়ার সাথে সাথে এটি ফেটে যায়। অর্থাৎ আমাদের যে টায়ারের ভিতরে প্রেসার আমরা 2 বায়োমিড মানে 2 অ্যাটমসফেরিক বা 2 ATM দিছি, যার ফলশ্রুতিতে এটা ফেটে যায়। চূড়ান্ত টেম্পারেচার জানতে চাওয়া হয়েছে। ওকে, তো আচ্ছা, এই টাইপের এমসিকিউ গুলো তুমি চাইলে একটু মনে রাখতে পারো, যেমন এই ম্যাথটাও রিপিট আছে, মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বেশি আসে এই ম্যাথটা। তো তুমি চাইলে একটু মনে রাখতে পারো যে এটার উত্তরটা কত দাঁড়ায়, 246.1 কেলভিন। তো মুখস্থ রাখা শ্রেয় এই টাইপের ম্যাথ, কারণ আলটিমেটলি ক্যালকুলেশন করা টাফ। ওকে, তো দেন আসি টাইপ 5, থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র। তো দ্বিতীয় সূত্রে তেমন কোনো কিছু মানে থিওরি নাই, মেয়ারে হাইপোথিসিস হালকা এই পোর্শনে একটু বলা আছে যে অভ্যন্তরীণ শক্তির সাথে আমাদের তাপমাত্রা সম্পর্ক যে সমানুপাতিক। আর নর্মালি বেসিক কথাবার্তাই বলা আছে যে ইঞ্জিনের দক্ষতা কোনোভাবে 100% সম্ভব না। ওকে, তো আমরা ডিরেক্টলি এমসিকিউ এ যাই। তো এখানে বলছে যে একটি তাপীয় ইঞ্জিন প্রতি চক্রে ধনাত্মক কাজ করে এবং তাপ হারায়, এবং ইঞ্জিনটি কোনো তাপ গ্রহণ করে না। আই রিপিট, প্রতি চক্রে ধনাত্মক কাজ করে এবং তাপ হারায়, কোনো তাপ গ্রহণ করে না, ইঞ্জিনটি কোনোভাবে কোনো তাপ গ্রহণ করে না। তাহলে ইঞ্জিনটি তাপগতিবিদ্যার কোন সূত্রকে লঙ্ঘন করে? দ্বিতীয় সূত্র, কারণ তাকে তাপ গ্রহণ করতেই হবে। ওকে, কোনোভাবেই সেটার ইফিসিয়েন্সি 100% হবে না। তাহলে লঙ্ঘন করতেছে কোন সূত্রকে? দ্বিতীয় সূত্র। টাইপ 6, তাপগতীয় ইঞ্জিন। তো এখানে মূলত তাপগতীয় ইঞ্জিন কিভাবে কাজ করে, বেসিক কথাবার্তা। তো নর্মালি আমাদের কি থাকে, একটা তাপ উৎস থাকে এবং আরেকটা তাপ গ্রাহক থাকে। তো আমরা তাপ উৎস থেকে তাপ নেই, তাপ নিয়ে কাজ করি এবং পরবর্তীতে কিছু পরিমাণ তাপ গ্রাহকে বর্জন করি। এখন মাঝে ডাব্লু পরিমাণ কাজ হয়। আমি যদি বলি এটা টেম্পারেচার T1, এটা T2, এটা হচ্ছে আমাদের তাপ উৎস, এটা হচ্ছে আমাদের তাপ গ্রাহক। তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ নিল, দেন Q2 পরিমাণ তাপ বর্জন করলো। তাহলে আমরা কাজে লাগাইলাম কতটুকু? Q1 মাইনাস Q2। তো এইভাবে মূলত তাপগতীয় ইঞ্জিন কাজ করে, এটা এদের মূলনীতি। আর দক্ষতা যদি বের করতে চাই তাহলে এটা ইকুয়ালস টু আউটপুট বাই ইনপুট। আমাদের এখানে আউটপুট হচ্ছে মূলত কাজ, অর্থাৎ ডাব্লু, Q1 মাইনাস Q2, আর ইনপুট আমরা নিলাম Q1। তাহলে আলটিমেটলি আমরা মূলত 1 - Q2/Q1 ইন্টু 100% পাই। আর যদি ওই ইঞ্জিনটা প্রত্যাবর্তী হয়, প্রত্যাবর্তী হওয়া মানে হচ্ছে যেখান থেকে আমি শুরু করছি ওই জায়গাতেই আমি ফিরে আসছি, বা একটা পূর্ণ চক্র সম্পন্ন করছি, কোনো শক্তির লস হয় নাই। তো এই ধরনের প্রক্রিয়াকে আমরা প্রত্যাবর্তী বা প্রত্যাগামী ইঞ্জিন বলি। তো তখন মূলত কিউ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি হয়, অর্থাৎ কিউ কে আমরা টি দ্বারা রিপ্লেস করতে পারি, অর্থাৎ 1 - T2/T1 ইন্টু 100% বলতে পারবো। আর এটা মূলত কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে ঘটে, কারণ কার্নো ইঞ্জিন এক প্রকার প্রত্যাবর্তী বা প্রত্যাগামী ইঞ্জিন। এইসব বেসিক কথাবার্তা যে দক্ষতা এটা ইকুয়ালস টু কৃতকাজ বাই প্রদত্ত শক্তি W/Q1, আলটিমেটলি 1 - Q2/Q1 ইন্টু 100%। আর প্রত্যাবর্তী বা প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে কিউ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি। পরবর্তীতে আমরা এটা লিখতে পারি। ওকে, আমাদের ফার্স্ট প্রবলেম, যে এখানে বলছে যে একটা কার্নো ইঞ্জিন 227 ডিগ্রি সেলসিয়াস এবং 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে। তো 227 বলতেই আমরা বুঝতেছি এটা হচ্ছে 500 কেলভিন, আর 127 বললেই আমরা বুঝতেছি 400 কেলভিন। তো ইঞ্জিনটির কৃতকাজের পরিমাণ 500 জুল। তো তাপ গ্রাহকে প্রত্যাখ্যাত তাপের পরিমাণ কত? অর্থাৎ আমাদের মূলত তাপ গ্রাহকে আমরা কি পরিমাণ তাপ ছেড়ে দিছি এটা ফাইন্ড আউট করতে বলছে। ওকে, তো আমরা ফার্স্ট অফ অল আমরা দক্ষতাটা বের করে নেই, অর্থাৎ আমাদের ইটার ভ্যালুটা বের করে নেই। ইটার ভ্যালুটা আমাদের দাঁড়াচ্ছে, এটা ইকুয়ালস টু এই দুটার পার্থক্য 100/500। তাহলে মূলত 20% দাঁড়ায়। 20% বলতে 0.2। তো 0.2 ইকুয়ালস টু W/Q1। তো এখান থেকে আমরা বলতে পারি 0.2 Q1 ইকুয়ালস টু Q1 মাইনাস Q2। তো অনায়াসেই আমরা Q2 ইকুয়ালস টু লিখতে পারি যে 0.8 Q1, আর Q1 এর ভ্যালু আমরা জানি 500। আর 0.8 এর সাথে আমরা যখন 500 গুণ করব মূলত আমরা পাবো
সরি, 0.8 সাথে আমরা যদি 500 গুণ করি, আচ্ছা আমাদের কোথাও কোনো ক্যালকুলেশনে ভুল হয়েছে, আমরা একটু দেখি যে কোথায় ভুল হয়েছে। আচ্ছা আমাদের দক্ষতা কত বেড়ায়? আমাদের দক্ষতা কত বেরোচ্ছে? 100 ডিভাইডেড বাই, অর্থাৎ 0.2 বেরোচ্ছে। 0.2 ইকুয়ালস টু ডাব্লু ডিভাইডেড বাই কিউ ওয়ান। ওকে, কিউ ওয়ান এর ভ্যালু হচ্ছে আমাদের, কিউ ওয়ান এর ভ্যালু হচ্ছে 500, কারণ ও আচ্ছা ডাব্লুর ভ্যালু আমাদের 500, ও আচ্ছা আমরা ভুল করছিলাম। তো আমাদের ডাব্লুর ভ্যালু হচ্ছে 500 ডিভাইডেড বাই কিউ ওয়ান ইকুয়ালস টু 0.2। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে দশমিকটা উঠাই দেই, বা 0.2 কে আমরা চাইলে এটা লিখতে পারি যে 1/5, তার মানে কিউ ওয়ান ইকুয়ালস টু 2500। আর ডাব্লু ইকুয়ালস টু, যেহেতু কিউ ওয়ান মাইনাস কিউ টু, আর ডাব্লুর ভ্যালু যেহেতু 500, তার মানে কিউ টুর ভ্যালু 2000 হবে। এটা আমরা মানে নর্মালি ক্যালকুলেশন ছাড়াই বের করতে পারি। ওকে, তো আমি যেভাবে করলাম এভাবে করতে পারো। আমি কিভাবে করছি দেখো, আমি মূলত কি করছি যে দক্ষতা বের করছি। কিভাবে দক্ষতা বের করছি, এই এই দুইটার মধ্যে তাপমাত্রা পার্থক্য, সেটা সেলসিয়াস বা ফারেনহাইট যাই হোক, কারণ সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তনও যা, কেলভিন স্কেলে তাপমাত্রার পরিবর্তনও তা। তো আলাদা করে কেলভিনে কনভার্ট করার প্রয়োজন নাই, একটা বের করবা, এইটুকু বের করলেই হয়। তো 127 আর 227 পার্থক্য 100 ডিভাইডেড বাই বড় টেম্পারেচার, এটাকে কেলভিনে নিতে হবে, অর্থাৎ 227কে কেলভিনে নিব 500। তো এটাই তো আমাদের দক্ষতা, অর্থাৎ 1/5। আর এই দক্ষতা ইকুয়ালস টু ডাব্লু ডিভাইডেড বাই কিউ ওয়ান। তো আমি প্রথমে কিউ ওয়ান এর ভ্যালু 500 ধরে ম্যাথ করছিলাম। তো যাই হোক, আমাদের ডাব্লুর ভ্যালু 500, এখান থেকে কিউ ওয়ান এর ভ্যালু আমরা মূলত 2500 পাই। আর কিউ ওয়ান এর ভ্যালু যদি 2500 হয় আর ডাব্লু যদি 500 হয়, তাহলে কিউ টুর ভ্যালু 2000 হবেই। তো 2000ই কারেক্ট অ্যান্সার। তো দেন আমাদের নেক্সট প্রবলেম, কার্নো ইঞ্জিন। আচ্ছা, কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা চারটা প্রক্রিয়া লক্ষ্য করি। ফার্স্ট অফ অল, প্রথম প্রক্রিয়া যে সমষ্ণ প্রসারণ, দেন আমাদের রুদ্ধতাপীয় প্রসারণ হয়, দেন আমাদের সমষ্ণ সংকোচন এবং রুদ্ধতাপীয় সংকোচন হয়। চারটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কার্নো চক্রটা সম্পন্ন হয়। তো দেন দেখি এখানে কি বলছে, যে একটি কার্নো চক্রে সমতাপীয় বা সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংখ্যা কয়টা? দুইটা দুইটা। রুদ্ধতাপীয় সংকোচন প্রসারণ, সমতাপীয় সংকোচন প্রসারণ। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে কি বলছে, একটা কার্নো ইঞ্জিনের দক্ষতা 70%, তাপ গ্রাহকের তাপমাত্রা যদি 400 কেলভিন হয়, তাহলে তাপ উৎসের তাপমাত্রা যদি 400 কেলভিন হয়, তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা কত? তো আমরা জানি 1 মাইনাস টি টু মাইনাস টি ওয়ান ইকুয়ালস টু 70% বলতে 0.7। এখান থেকে টি টু বাই টি ওয়ান ইকুয়ালস টু লিখতে পারি 0.3, কারণ 1 থেকে 0.7 বাদ দিলে 0.3 থাকে। আমাদের মূলত তাপ গ্রাহকের তাপমাত্রা বের করতে বলছে, তাহলে আমরা টি টুর ভ্যালু বের করব। টি ওয়ান এর ভ্যালু আমরা জানি 400। তো এটা ক্যালকুলেশন করলে আমরা, দেখো দশমিকটা উঠাই দিলাম, তাহলে এই শূন্য এই জিরো কাটা, তাহলে 400 ইন্টু 40 ইন্টু 3, 120 কেলভিন হচ্ছে আমাদের তাপ গ্রাহকের তাপমাত্রা। তো এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের চার নাম্বার প্রবলেমে বলছে যে একটি বিপরীতমুখী কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 200 কেলভিন, উৎস থেকে তাপ গ্রহণ করে তাপ ছেড়ে দেয়, গ্রাহকের তাপমাত্রা কত হতে হবে? কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 200 কেলভিন বলছে। ওকে, দেন আর কোনো ইনফরমেশন দেওয়া নেই। ও আচ্ছা, এখানে আবার বলছে যে উৎস থেকে এত জুল গ্রহণ করে, আবার গ্রাহকে এত বর্জন করে। তো যেহেতু কার্নো ইঞ্জিন, তার মানে আমাদের কিউ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমরা টি টু বাই টি ওয়ান ইকুয়ালস টু কিউ টু বাই কিউ ওয়ান অ্যাপ্লাই করবো। তো আমরা এখন মানগুলো বসাই দেই। তাপ গ্রাহকে কি পরিমাণ বর্জন করছে? 3780 এবং 2520, 00 কাটতে পারি। আর টি ওয়ান এর ভ্যালু তো 200, তো ক্যালকুলেশন করলে 300 কেলভিন দাঁড়ায়। তো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এটা জিএসটি 2020-21 সেশনে আসে যে একটি কার্নো ইঞ্জিনের
তাপ উৎস তাপ গ্রাহকের তাপমাত্রা দেয়া আছে। দেন বলছে যে তাপ উৎস থেকে এত তাপ গ্রহণ করে, কিন্তু কিছু তাপ কাজে রূপান্তরিত করে এবং অবশিষ্ট তাপ তাপ গ্রাহকে বর্জন করে। তো এই বর্জিত তাপের পরিমাণ আমাদের জানতে চাওয়া হয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা যদি এই দুটো বিয়োগ করি, তাহলে আমরা 200 পাচ্ছি। 200 ডিভাইডেড বাই আমাদের এখানে 600, 1/3, এটাই মূলত দক্ষতা। 1/3 ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই Q1। তো তাপ উৎস থেকে কি পরিমাণ তাপ গ্রহণ করে এই ভ্যালুটা দেয়া আছে, অর্থাৎ Q1 এর ভ্যালু দেয়া আছে, যেটা কত 4500। তো 4500 যদি আমি Q1 এর জায়গায় বসাই দেই, তাহলে 1/3 ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই 4500, কাটাকাটি করলে আমাদের দাঁড়ায় 1500। তাহলে ডাব্লুর ভ্যালু আমরা পাবো 1500। ডাব্লুর ভ্যালু 1500 বললে আমরা বুঝি যে Q1 মাইনাস Q2 ইকুয়ালস টু 1500। অলরেডি আমরা Q1 এর মান জানি, তাই না? তো কিউ ওয়ান এর ভ্যালু কত? 4500। তো 4500 থেকে 1500 যদি বাদ দেই, এটাই মূলত কিউটির ভ্যালু। 4500 থেকে 1500 বাদ দিলে আমাদের দাঁড়াচ্ছে 3000। 3000ই হচ্ছে আমাদের কিউটির ভ্যালু। তো 3000 কই? ডি নাম্বার অপশনে, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 27 ডিগ্রি এবং 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্বয়ের মধ্যে কার্যরত একটা কন্ডেনসারের দক্ষতা বের করতে বলছে। দেখো আমি শর্টকাটে কিভাবে করি, জাস্ট এই দুটোর মধ্যে বিয়োগ করবা, জাস্ট বিয়োগ। তাহলে কত হচ্ছে? 203 ডিভাইডেড বাই বড় যে টেম্পারেচার আছে এটার সাথে আমরা 273 যোগ করে দেব। এটার সাথে আমরা মূলত 273 যোগ করে দেব। তাহলে যদি যোগ করি মূলত 503 দাঁড়ায়। এখন 2/5 চিন্তা করলেই আমরা এটা অ্যান্সার পেয়ে যাব। 2/5 যদি চিন্তা করি তাহলে 5/2 ভাগ, বুঝতেই পারতেছো, 40%ই অ্যান্সার। একটা কার্নো ইঞ্জিন 500 কেলভিন এবং 250 কেলভিন তাপমাত্রা দুইটা আধারের মধ্যে পরিচালিত হয়। এখানে দেখো, যদি এই দুটার মধ্যে পার্থক্য বের করতে চাও তাহলে 250 পাবা, আর বড় টেম্পারেচার 500। আলটিমেটলি এটা মূলত কর্মদক্ষতা 50%ই হবে। ওকে, তো আমাদের এই 500 কেলভিন এবং 250 কেলভিন তাপমাত্রা দুইটা আধারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রত্যেক চক্রে ইঞ্জিন যদি উৎস থেকে 1 কিলো ক্যালোরি অর্থাৎ 1000 ক্যালোরি তাপ গ্রহণ করে, তাহলে কি পরিমাণ তাপ বর্জন করবে? যেহেতু এটা ইঞ্জিনটা দক্ষতা 50%, তার মানে 1000 যদি ক্যালোরি গ্রহণ করে, মানে তাহলে 500 ক্যালোরি কি করবে? বর্জন করবে। 500 ক্যালোরি মূলত বর্জন করবে, কিলো ক্যালোরি না। এককটা ভালো মতো দেখবা, দেখবা যে মানে ম্যাথ করবা 500, কিন্তু দাগাবাজে 500 কিলো ক্যালোরি। ওকে, এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। গৃহীত তাপ এবং বর্জিত তাপের যদি মান H1 এবং H2 হয়, তাহলে দক্ষতা কত? H2/H1, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি কোনো ইঞ্জিন থেকে তাপ বর্জন করা না হয়, তাহলে ওটার দক্ষতা 100% হবে। একটি তাপ ইঞ্জিনের কার্যকর বস্তু বা কার্যকর বস্তু বলতে মূলত গ্যাস বোঝানো হয়। কার্যকর বস্তু এত তাপমাত্রার উৎস থেকে এত তাপমাত্রা বর্জন করে, শীতল করলে এত 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 হয়, তাহলে দক্ষতা কত? তাহলে আমাদের শীতল করতেছে Q2 আর গ্রহণ করছে Q1, তার মানে 1 - Q2/Q1। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা কারণ ইঞ্জিন এত তাপমাত্রায় তাপ গ্রহণ করে এবং এত তাপমাত্রা বর্জন করে। দেখো, 700 350 বিয়োগ যদি করো 350, বড় কত? 700। আলটিমেটলি এটার ভ্যালুও 0.5, অর্থাৎ 50% হচ্ছে আমাদের দক্ষতা। তো প্রতি চক্রে 1 কিলো ক্যালোরি যদি তাপ গ্রহণ করে, তাহলে বর্জন করবে কতটুকু বা কাজের পরিমাণ কতটুকু হবে? 0.5। বর্জন করবে 500 ক্যালোরি এবং কাজ করবেও 500 ক্যালোরি। আর 500 ক্যালোরি মূলত বলতে বোঝানো হচ্ছে, আচ্ছা এখানে দেখো আমাদের অ্যান্সার মূলত 500 ক্যালোরি, কিন্তু আমাদের অপশনে দেখো যে ক্যালোরিতে আমাদের অ্যান্সার নাই। তো সেক্ষেত্রে আমরা 500কে 4.2 দ্বারা মূলত ভাগ করব। আচ্ছা এখানে একটা বিষয়, আমরা জানি যে 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল। তো
ক্যালোরি থেকে জুলে কনভার্ট করতে গেলে আমাদের 4.2 দ্বারা গুণ করতে হবে। সরি, আমি ভুল লিখছি। আমার মতো যদি কখনো ভুলে যাও তো বেসিকে হাত দিবা বা কনফিউশন থাকে, তো সেক্ষেত্রে 4.2 দ্বারা গুণ করলে আমরা মূলত ক্যালোরি থেকে জুলে পেয়ে যাব। ওকে, এটা মূলত 2.1 কিলো জুল আসবে। দেন আমাদের কার্নো ইঞ্জিনের দক্ষতার সূত্র, এটা তো জানি, 1 - T2/T1 × 100%। একটা কার্নো ইঞ্জিন এত এবং এত দক্ষতায় কাজ করে, দেখেই বুঝতে পারতেছো এই ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 50%। মানে যখন এইরকম দেখবা যে একটার অপরের দ্বিগুণ, তার মানে দক্ষতা 50%। দেন আমাদের বলছে যে ঠিক সমদক্ষতায় কাজ করে টি কেলভিন এবং 900 কেলভিন তাপমাত্রা। তাহলে টি কেলভিন কত? আচ্ছা, 900 কেলভিন তাপমাত্রা। এখানে একটা বিষয়, হয় টি এর ভ্যালু হবে আমাদের 1800 অথবা 450। এখন আমরা অ্যান্সারে দুইটাই খুঁজবো, হয় 1800 না হয় 450, কারণ ওই যে দ্বিগুণের হিসাব, কারণ এটা 50%। 400 দ্বিগুণ 800, তো 900 দ্বিগুণ 1800 হইতে পারে, অথবা 900 অর্ধেক 450 হইতে পারে। আমরা যদি একটু দেখি, 1800 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কখনো মানে অপশনে দুটাই থাকবে না, যে কোনো একটা থাকবে। ওকে, কার্নো ইঞ্জিনের দক্ষতা শতভাগ হতে গেলে আমাদের মূলত 0 কেলভিন দরকার হয়, বা -273 ডিগ্রি সম্ভব দরকার হয়, যেটা তাত্ত্বিকভাবে সম্ভব কিন্তু প্র্যাকটিক্যালি সম্ভব না। তো এই কারণে আমাদের কার্নো ইঞ্জিনের দক্ষতা 100% হলেও আমরা বাস্তবে 100% কোনো ইঞ্জিন পাবো না। মূলত গ্যাসের গতিশক্তি 0 হয়, বা গ্যাসটা গ্যাস অবস্থায় থাকে না, ওটা কঠিন হয়ে যাবে বা তরল হয়ে যাবে, মানে আলটিমেটলি গতিশক্তি লোপ পাবে আর কি। একটা কার্নো ইঞ্জিনের জন্য যদি তাপ উচ্চের তাপমাত্রা অপরিবর্তিত রেখে তাপগ্রাহকের তাপমাত্রা ধীরে ধীরে কমানো হয়, তাহলে দক্ষতা কি হবে? দেখো কি বলছে, 1 - T2/T1, এটাই তো আমাদের দক্ষতার ফর্মুলা। তো আমি একটু আলাদা করে T1 T1 - T2/T1 লিখতে পারি। আচ্ছা, আমাদের 15 নম্বরে বলছে যে একটা কার্নো ইঞ্জিনের জন্য যদি তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে তাপগ্রাহকের তাপমাত্রা ধীরে ধীরে কমানো হয়, তাহলে ইঞ্জিনের দক্ষতা কিরকম হবে? তো আমাদের যে ইটার ফর্মুলা, ইটা ইকুয়ালস টু T1 - T2/T1 ইন্টু 100%। তো আমরা যদি তাপ উৎসের টেম্পারেচার অপরিবর্তিত রাখি, অর্থাৎ T1 এর ভ্যালু যদি অপরিবর্তিত রাখি এবং তাপগ্রাহকের তাপমাত্রা যদি ধীরে ধীরে কমাই, যার ফলশ্রুতিতে আমাদের আমাদের এই T1 মাইনাস T2 এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়বে। কেন বাড়বে? দেখো, আমরা কিন্তু তাপগ্রাহকের তাপমাত্রা কমাচ্ছি, যার ফলশ্রুতিতে এই বিয়োগফলের ভ্যালুটাও বাড়বে। আগে সাপোজ 10 ছিল, মনে করো 10 আর 10 থেকে 2 বিয়োগ করছি, তাহলে ভ্যালু কত হয়? 10 থেকে 2 বাদ দিলে আমাদের দাঁড়ায় 8। তো এখন এই 2 থেকে আমরা আরো কমাই দিছি, অর্থাৎ 1 করছি। তো 10 থেকে যদি 1 বাদ দিই, তাহলে এখন কত হবে? 9। তাহলে কোনটা বাড়ছে? আমাদের এই বিয়োগফলটা বাড়ছে না, অর্থাৎ T1 - T2 ভ্যালুটা বাড়ছে না। আর T1 - T2 যদি বাড়ে, তাহলে এটা কি হবে? বাড়বে। তাহলে আমাদের দক্ষতা কি করবে? বৃদ্ধি পাবে। গৃহীত তাপ এবং বর্জিত তাপ কত হলে ইঞ্জিনের দক্ষতা কত, এইসব বেসিক কথাবার্তা। আবার 33°C, সরি, 33% কর্মদক্ষতা সম্পন্ন একটি তাপ ইঞ্জিনে এত তাপশক্তি সরবরাহ করা হলো, কতটুকু তাপশক্তি কাজে রূপান্তরিত হবে? তো আমরা জানি যে ইটা ইকুয়ালস টু W/Q1। তো আমাদের কি পরিমাণ তাপশক্তি সরবরাহ করা হয়েছে, Q1 এর ভ্যালু দেয়া আছে। ওকে, Q1 এর ভ্যালু আমরা জানি, তাহলে এটা ইন্টু Q1 গুণ করলেই আমরা মূলত কি পরিমাণ শক্তি রূপান্তর হয়েছে এটা বের করতে পারবো। 33.33, তার মানে 0.33 ইন্টু 9 × 10⁴ ক্যালকুলেশন করলে আমাদের মূলত 29700 জুল দাঁড়ায়, যা 3 × 10⁴, অর্থাৎ সি নাম্বার অপশনের কাছাকাছি। তো এটাই মূলত কারেক্ট অ্যান্সার। তো আমাদের নেক্সট প্রবলেম, একটা ইঞ্জিনের এত তাপ গ্রহণ করে ইঞ্জিনটি কি পরিমাণ কাজ সম্পাদিত হলে ইঞ্জিনের দক্ষতা এত হবে? দক্ষতা 40%। বুঝতেই পারতেছো, আমরা জানি এটা ইকুয়ালস টু W/Q। 40% বলতে মূলত বোঝানো হচ্ছে যে 2 / 5
ইকুয়ালস টু কি পরিমাণ গ্রহণ করে 3000। আর আমাদের কি বের করতে হবে, কাজ বের করতে হবে। একটু যদি কাটাকাটি করি তাহলে আমরা এখানে 600 পাচ্ছি, তাহলে 600 কে দ্বিগুণ করলে 1200 পাবো, তাহলে 1200 জুল কাজ মূলত করতে হবে। দেন সেম টাইপ সেম ম্যাথ কিন্তু একটু ঘুরাই দিছে, দেখো যে তাপ একটি তাপ ইঞ্জিন বা ইঞ্জিন তাপ উৎস থেকে 3000 জুল তাপ গ্রহণ করছে। ওকে, ইঞ্জিনটার দক্ষতা 40%, কি পরিমাণ তাপ নির্গত হবে, কাজ আমরা বের করব। কাজ থেকে আমরা কিউ টু কিউ টুর ভ্যালু বের করব। তাহলে আমাদের টোটাল মূলত তাপ গ্রহণ করছি 3000 জুল, কাজ করছে অলরেডি আমরা বের করছি 1200 জুল, 3000 থেকে 1200 বাদ দিলে 1800 পাবো, মূলত 1800 জুল তাপ নির্গত হয়েছে। কার্নো ইঞ্জিনের দক্ষতা 40%, তাপ গ্রাহকের তাপমাত্রা মূলত বলা হয়েছে যে 27°C বা 300 কেলভিন তাপ উচ্চের তাপমাত্রা বের করতে বলছে। 40% বললেই আমরা 2/5 চিন্তা করব, ইকুয়ালস টু 1 মাইনাস T2/T1। তো আমাদের এই T2 এর ভ্যালু বলা আছে 300, আর T1 এর ভ্যালু আমরা জানি না। তো পরের লাইনে আমরা 300 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই 5 পাবো। তো কাটাকাটি করি যদি, তাহলে এখানে পাচ্ছি 100, 5 কে 100 দ্বারা গুণ করলে 500 পাবো। তো 500 কেলভিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই যে অপশনে কিন্তু ডিগ্রি সেলসিয়াসও থাকবে, আর একটু ভালো মতো দেখবা। আর তোমাদেরকে বলে দেই যে পরীক্ষা যদি এরকম হয় যে বুঝলা ভুল দাগাইছো, এটা হইতে পারে মানে নাম্বারিং ভুল, মনে করো 12 নাম্বারের উত্তর 13 নাম্বারে দাগাইছো, এরকম 3-4টা যদি ভুলও হয়, বা এইরকম যে তুমি 500 কেলভিন দেখলা 500°C দাগাইছো, তো এইরকম দাগানোর পর তোমাদের মেন্টালিটি মানে একটু খারাপ লাগবে, ঠিক আছে, কিন্তু মানে মানায় নিতে হবে যে যা যা হওয়ার হয়ে গেছে, আর মাথা গরম করা যাবে না, কোনোভাবেই মাথা গরম করা যাবে না। তো মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে হবে। তো এই কারণে বেশি বেশি অফলাইনে পরীক্ষা দেওয়া তোমাদের জন্য জরুরি। তো যাই হোক, মানে এইসব মানে স্ট্র্যাটেজি, তো তুমি কিভাবে করবা। দেন আমাদের লাস্ট প্রবলেম, যে একটি তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা 80% বলছে। 80% বললে 4/5 চিন্তা করব। তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে 127, অর্থাৎ T2 এর ভ্যালু হচ্ছে 127। T2 এর ভ্যালু যদি 127 হয়, তাহলে আমাদের মূলত টেম্পারেচারটা দাঁড়াচ্ছে 400। তাপ উৎসের তাপমাত্রা কত, অর্থাৎ T1 এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা 400 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু 1 থেকে যদি 4/5 বাদ দেই, তাহলে মূলত 1/5 পাবো। তো 5 কে 400 দ্বারা গুণ করলে 2000 পাবো। তো 2000 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের টাইপ 7 রেফ্রিজারেটর নিয়ে আলোচনা করব। তো নর্মালি তাপ ইঞ্জিন কি করে আমরা জানি যে তাপ উৎস থেকে তাপ নেই, পরবর্তীতে তাপ গ্রাহকে কিছু পরিমাণ তাপ ছেড়ে দেই, এবং মাঝে আমরা ডাব্লু পরিমাণ কাজ করি। যে যদি আমি বলি যে এটা Q1 পরিমাণ তাপ নিছি, Q2 পরিমাণ ছাড়ছি, তাহলে আমরা কাজ করছি মূলত Q1 মাইনাস Q2, এই পরিমাণেই আমরা মূলত কাজ করছি। কিন্তু রেফ্রিজারেটর উল্টা কাজ করে। আবার এখানে দেখো, এটা মূলত তাপ উৎস থাকে, এটা তাপ গ্রাহক থাকে। তো রেফ্রিজারেটর কি করে, ঠান্ডা প্রকোষ্ঠ থেকে সে তাপ নেয় এবং পরিবেশে সে তাপ ছেড়ে দেয়, মাঝে সে কাজ করে। ওকে, তো এটাকে আমরা বলতেছি Q2, যেটা ঠান্ডা প্রকোষ্ঠ থেকে গৃহীত তাপ যেটা আমরা দিচ্ছি। আর ডাব্লিউ হচ্ছে মূলত কম্প্রেসর, মূলত হচ্ছে এই কাজটা করে। আর Q1 হচ্ছে আমরা পরিবেশে যে পরিমাণ তাপ ছেড়ে দিচ্ছি। ওকে, আর Q1 ইকুয়ালস টু বলতে পারি ডাব্লিউ প্লাস Q2। আর এখানে নর্মালি কর্মদক্ষতাকে আমরা ইটা দ্বারা ডিনোট করতাম, কিন্তু এখানে আমরা এটাকে কার্যকৃত সহগ বা কার্য সম্পাদন সহগ বলি। কে এখানেও সেম, যে আউটপুট বাই ইনপুট বা ইনপুট বাই আউটপুট, মানে একই কথা। Q2 বাই ডাব্লিউ, Q2 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2। ওকে, আর প্রত্যাবর্তী হওয়ার ক্ষেত্রে ওই Q ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু T, অর্থাৎ Q এর জায়গায় আমরা T দ্বারা রিপ্লেস করতেই পারি। তো দেখো এখানে কি বলছে আমাদের নেক্সট প্রবলেম, যে এখানে বলছে যে একটি রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ বা কার্য সম্পাদন সহগ হচ্ছে 2.5। দেন এটা শীতল তাপাধার থেকে প্রতি চক্রে এত জুল তাপ গ্রহণ করে। দেন প্রতি চক্রের বাইরে থেকে কি পরিমাণ কাজ সম্পাদন করতে হবে এটা ফাইন্ড আউট করতে বলছে। তো ফার্স্ট অফ অল আমাদের যেহেতু কার্যকৃত সহগ বলা আছে, কে এর ভ্যালু বলা আছে 2.5, এবং আমাদের Q2 অর্থাৎ প্রতি চক্রে কি পরিমাণ তাপ গ্রহণ করে এটার ভ্যালুও বলা আছে। তো এখান থেকে আমরা অনায়াসে
লিখতে পারি কিউ2 এর ভ্যালু 300 ডিভাইডেড বাই ডাব্লু। তাহলে আমরা চাইলে একটু কাটাকাটি করতে পারি। কাটাকাটি করলে আমরা ডাব্লুর ভ্যালু মূলত পাই 120 জুল। তো 120 জুল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেন আমাদের নেক্সট প্রবলেম, একটি রেফ্রিজারেটর মানে সেম টাইপের কি পরিমাণ তাপ বর্জন করে কি পরিমাণ বর্জন করবে, সেম সেম টাইপ। দেন 4 নাম্বার, একটি রেফ্রিজারেটর শীতল তাপান্তর থেকে এত তাপ গ্রহণ করে এবং এত তাপ বর্জন করে, কার্য সম্পাদন সহগ কত? আচ্ছা, তাহলে কত গ্রহণ করছে? 450। 450 ডিভাইডেড বাই 600 থেকে 450 বাদ দিলে আমরা মূলত পাচ্ছি 150, কাটাকাটি করলে 3, তাহলে কে এর ভ্যালু হচ্ছে 3। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এন্ট্রপি, এন্ট্রপি সম্পর্কে কথা বলার কিছু নাই। তো নর্মালি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মূলত এই কনস্ট্যান্ট থাকে এন্ট্রপি। এন্ট্রপি হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ, প্রতিনিয়ত আমাদের কন্টিনিউয়াস বাড়তেছে। বা নর্মালি দেখো যে আমাদের যে পদার্থ আছে এই পদার্থের মধ্যে সবচেয়ে বিশৃঙ্খল অবস্থা হচ্ছে গ্যাস। তো এই গ্যাসের অণুগুলোকে আমরা যখন ব্যাখ্যা করতে যাই বা কন্টিনিউয়াসলি এরা তো ছোটাছুটি করে, তো এই বিশৃঙ্খলার পরিমাপই মূলত আমরা প্রকাশ করি এন্ট্রপি দ্বারা। কন্টিনিউয়াসলি এটা বাড়তেছে। সামনে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বলো বা টেম্পারেচার যে আলটিমেটলি বাড়তেছে, মানে পৃথিবীর গড় টেম্পারেচার যে বাড়তেছে, এটার এটার ইম্প্যাক্ট অনেক। আমরা যে ইঞ্জিন নিয়ে অলরেডি আলোচনা করছি সবই তো মূলত তাপীয় ইঞ্জিন। তো তাপীয় ইঞ্জিনের মেইন ফোকাসই হচ্ছে তাপ উৎস থেকে আমি তাপ নিব, তাপ গ্রাহকে ছেড়ে দেব। তাপ গ্রাহকটা মূলত পরিবেশ। তো তাপ উৎস থেকে আমি নিলাম এবং তাপ গ্রাহকে ছাড়লাম, কন্টিনিউয়াসলি এই কাজ করার ফলে আমাদের তাপ গ্রাহক বা পরিবেশের টেম্পারেচার বাড়তেছে। ফলে আমাদের যে তাপ গ্রাহক এই টি2 ভ্যালুটা বাড়তেছে। আর টি2 ভ্যালু যখন বাড়ে, দেখো টি2 ভ্যালু যখন বাড়ে তখন মূলত টি1 মাইনাস টি2 এই বিয়োগফলটার মান মূলত কমে। এটা কমার ফলে আমাদের ইটা বা কর্মদক্ষতাও কমে। তো এই কারণে আমাদের মানে দিন দিন কর্মদক্ষতা কমবে। বা বলতে পারি যে সামনে এমন হবে যে এই টি2 ভ্যালু এত বাড়তে বাড়তে টি1 এর কাছাকাছি যাবে, বিয়োগফল আমরা পাবোই না। টি1 মাইনাস টি2 যে বিয়োগফল এই ভ্যালুটা পাবোই না। ভ্যালু যখন পাবো না তখন আমাদের ইঞ্জিন কাজই করবে না। তো এটাকে আমরা মূলত তাপীয় মৃত্যু বলতেছি। তো যাই হোক, এন্ট্রপিকে আমরা মূলত ডিএস দ্বারা ডিনোট করি। ডিএস ইকুয়ালস টু ডিকিউ ডিভাইডেড বাই টি। তো তাপ মূলত দুই প্রকার, সুপ্ত তাপ এবং আপেক্ষিক তাপ। যে তাপের ফলে বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাকে আমরা সুপ্ত তাপ বলি, আর যে তাপের ফলে আমাদের তাপমাত্রার পরিবর্তন হয় কিন্তু অবস্থার পরিবর্তন হয় না তাকে আমরা আপেক্ষিক তাপ বলি। তো যার ফলশ্রুতিতে আমরা এন্ট্রপির দুইটা ফর্মুলা পাই, একটা হচ্ছে এম এস লন টি2 বাই টি1 আর একটা হচ্ছে ডিকিউ বাই টি। তো মূলত মূলত মানে এত কিছুর প্রয়োজন নাই, এটা আপেক্ষিক তাপের জন্য আর এটা হচ্ছে সুপ্ত তাপের জন্য। আর এগুলা এত সূত্র মাথায় নিতেও পারবা না, আর আসলে এত সূত্রও না, খুদাই এরা বাড়াইছে। ওকে, তো একটা আপেক্ষিক তাপ একটা সুপ্ত তাপ। আর এগুলো একটু মনে রাখিও, পানির ক্ষেত্রে 4200, বরফের 2100, বাষ্পের 2000, আর রুদ্ধদ্রবের প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি ধ্রুব থাকে। আর জগতে এন্ট্রপি কন্টিনিউয়াসলি বাড়তেইছে। তো এন্ট্রপির একক মূলত হচ্ছে মানে ডিকিউ বাই টি বলতেছি না। তো ডিকিউ এর একক তো জুল আর টি এর একক তো কেলভিন, তার মানে জুল পার কেলভিন। আচ্ছা, থার্মোডাইনামিক্স এর সাথে আমাদের মূলত চলতরিৎ একটু বেশি রিলেটেড, কারণ এখান থেকে এখানে যে হিট, এই এইচ কে আমরা আই স্কোয়ার আর টি যে রোধের যে সূত্র আছে এটার সাথে কম্বাইন করে ম্যাথ দেয়। আবার এটার সাথে কাজ ক্ষমতা শক্তিরও ম্যাথ দেয় নর্মালি। মানে আমাদের যে একটা পর্বতের উপর থেকে নিচে পানি পড়তেছে, এই এই পর্বতের উচ্চতার কারণে বা বিভব শক্তির কারণে আমাদের কিছু পরিমাণ হিট অর্জন হচ্ছে। তো বা দেখা যায় যে ঝর্ণার পাদদেশ এবং উপরের মধ্যে টেম্পারেচারের পার্থক্য ঘটে। তো যাই হোক, এই ধরনের ক্যালকুলেশনও দিতে পারে, তো এগুলো একটু প্র্যাকটিস করবা, আমরা দেখব। তো এখানে যেমন বলছে যে 50 ওহম রোধের ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট 100 সেকেন্ড আমরা চালনা করছি, যার ফলশ্রুতিতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কতটুকু পানি মূলত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কতটুকু পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছাবে। তো এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি 100 ডিগ্রি সেলসিয়াস যে পৌঁছাবে এটার জন্য মূলত তার আপেক্ষিক তাপের প্রয়োজন, অর্থাৎ এম এস ডেল থিটার প্রয়োজন। আর এম এস ডেল থিটাই মূলত তাপ। আর এই তাপকে আমরা আই স্কয়ার আর টি লিখতে পারি। আই এর ভ্যালু জানি 2,
আর এর ভ্যালু 500 এবং টাইমও বলা আছে 100, জাস্ট ক্যালকুলেশন করব। আর এম এর ভ্যালু তো বের করব, এস এর ভ্যালু তো জানি, পানির ক্ষেত্রে 4200, আর ডিএলসিটা তো অলরেডি বলাই আছে যে 100, ক্যালকুলেশন করলে 0.0476 কেজি দাঁড়ায়। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে দেখো কি বলছে যে বিকারে পানি গরম করতে যদি 1 গ্রাম পানিতে 5 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হয় তাহলে তাপমাত্রার কি পরিবর্তন হবে। আমাদের তাপ দেয়া আছে, পানির কথা বলা আছে, দেন ভরও দেয়া আছে, এটা অনায়াসে সলভ করতে পারবো। 4 নম্বরে বলছে যে একটি প্রত্যাবর্তী প্রক্রিয়ায় 1 চক্রের পরে নিচের কোনটি শূন্য নাও হতে পারে। আচ্ছা, 1 চক্রের পরে, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় 1 চক্রের পরে কোনটি নাও হতে পারে, অভ্যন্তরীণ শক্তি, চাপ এবং কৃতকাজ, এগুলোর কথা বলছে। তো যাই হোক, আমরা ভার্সিটিতেই জানবো যে পাথ ফাংশন আর একটা হচ্ছে স্টেট ফাংশন। তো একটা হচ্ছে পাথের উপর ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে পাথের উপর ডিপেন্ডেন্ট না, অবস্থার উপর ডিপেন্ডেন্ট। পাথ বলতে রাস্তা বোঝানো হচ্ছে। তো তুমি যে পথেই যাও না কেন, এটা পাথের উপর ডিপেন্ড করে না, মূলত দশার উপর ডিপেন্ড করে। এরকম হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি, প্রেসার এবং এন্ট্রপি। আর আমাদের যে কৃতকাজ, এটা মূলত পাথের উপর ডিপেন্ড করে। ওকে, তো আমরা 1 চক্রের পর শূন্য নাও হতে পারে, শুধুমাত্র কৃতকাজ। আমাদের অভ্যন্তরীণ শক্তি জিরো হইতে পারে, প্রেসার, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন জিরো হইতে পারে, প্রেসার জিরো হইতে পারে এবং এন্ট্রপিও জিরো হইতে পারে, কিন্তু আমাদের কখনো পাথ ফাংশন জিরো নাও হইতে পারে। কারণ আমাদের যে কার্নো ইঞ্জিনটা আছে, কার্নো ইঞ্জিনের যে এই 4টা প্রক্রিয়া হওয়ার পর এই যে অংশটুকু, এটা কোনোভাবে এটা জিরো হবে না। এটা একটা ভ্যালু থাকবেই, যে কোনো একটা ভ্যালিড ভ্যালু থাকবেই। তো যাই হোক, আমরা পাথ ফাংশন এবং স্টেট ফাংশন সম্পর্কে আপাতত এইটুকুই জেনে রাখি যে অভ্যন্তরীণ শক্তি, প্রেসার এবং এন্ট্রপি, এই তিনটা হলো আমাদের স্টেট ফাংশন, অর্থাৎ এরা অবস্থার উপর ডিপেন্ড করে, আর পাথের উপর ডিপেন্ড করে আমাদের শুধুমাত্র কৃতকাজ। দেন বলছে যে থার্মোডাইনামিক্স এর প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বয় রূপ কি। ফার্স্ট সূত্রে আমরা জানি যে ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, আর সেকেন্ড সূত্রে আমরা জানলাম ডিএস ইকুয়ালস টু ডি কিউ বাই টি। তাহলে আমরা বলতে পারি ডি কিউ ইকুয়ালস টু টি ডিএস। তো আমরা ডি কিউ কে টি ডিএস দ্বারা রিপ্লেস করব, রিপ্লেস করলে আমরা আবার ডি ডাব্লিউ কে পিডিবি দ্বারা রিপ্লেস করব, ডি নাম্বার অপশনই পাবো। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোন অবস্থায় এন্ট্রপি সবচেয়ে কম? কঠিন, যখন আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি থাকে বা অণুগুলো ছোটাছুটি কম করে বা একদম কম্প্যাক্ট অবস্থায় থাকে। আর বেশি কখন? গ্যাসের ক্ষেত্রে। কার্নো চক্রে এন্ট্রপির পরিবর্তন শূন্য, কারণ এই কারণে প্রত্যাবর্তী ইঞ্জিন বলা হয়। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 কেজি ঠান্ডা পানিকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করলে এন্ট্রপির পরিবর্তন কেমন হবে। আচ্ছা, এখানে একটা বিষয় দেখো, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 কেজি ঠান্ডা পানিকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেওয়া হয়েছে, টেম্পারেচার বাড়ছে। তো টেম্পারেচার বাড়া মানে এন্ট্রপি বাড়া, কারণ মানে যদি সেটা অপত্যাবর্তী প্রক্রিয়া হয় তাহলে এন্ট্রপি বাড়বেই। এটা কিন্তু পুরাপুরি আমাদের অপত্যাবর্তী প্রক্রিয়া, মানে স্বতঃস্ফূর্ত যেসব প্রক্রিয়া হয় সেটাকে আমরা মূলত অপত্যাবর্তী প্রক্রিয়া বলি, সেগুলো সবই এন্ট্রপি বাড়বে সেসব সকল ক্ষেত্রেই। আমাদের নেক্সট প্রবলেম, একটি পদার্থে তাপ প্রয়োগ করার পরও তাপমাত্রার পরিবর্তন হয়নি, নিচের কোন উক্তিটি এই ঘটনার উপযুক্ত ব্যাখ্যা প্রদান করে। তাপ প্রয়োগ করছি, তাপমাত্রার পরিবর্তন হয়নি, অবস্থার পরিবর্তন ঘটছে, এই ধরনের তাপকে আমরা মূলত সুপ্ত তাপ বলি। তো দেখি কোথায় অবস্থান পরিবর্তন হচ্ছে, এই তো দশা পরিবর্তন হচ্ছে। দেন বলছে যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 10 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত করা হলো, দেন এন্ট্রপি পরিবর্তন কত। এখানে একটা বিষয়, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পানি আছে এটাকে আমি যদি তাপ দেই তাহলে এটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়, আবার যদি তাপ দেই দেন 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পে পরিণত হবে। তো এই যে 60 ডিগ্রি সেলসিয়াসের পানি 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হইলো, এই তাপটাকে আমরা বলি আপেক্ষিক তাপ। আর 100 ডিগ্রি সেলসিয়াসের পানি 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পে পরিণত হলে এই তাপটাকে আমরা বলি সুপ্ত তাপ। ওকে, তো আপেক্ষিক তাপের ক্ষেত্রে এই এই
এই তাপের ক্ষেত্রে আমরা এমএস লন T2/T1 অ্যাপ্লাই করব, আর এই তাপের ক্ষেত্রে আমরা সুপ্ত তাপ অ্যাপ্লাই করব mLv/T। জাস্ট ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন বড় হবে কারণ অনেক আগে আসছিল। সাস্টে এর আগে তো ক্যালকুলেটর ইউজ করতে দেয়, কারণ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে সকল ক্ষেত্রেই ক্যালকুলেটর ইউজ করতে দেয়। তো তোমাদের এই এই ধরনের যদি ম্যাথ দেয় তাহলে হিসাব করেই দেয়া হবে, যাতে অনায়াসে সলভ করতে পারো। না দেওয়ার পসিবিলিটি বেশি, কারণ এটা একটু বেশি বড়। দেন বলছে যে দুইটা বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, এটা অপত্যাবর্তী প্রক্রিয়া। রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে কোন ভৌত রাশি স্থির থাকে? এন্ট্রপি। প্রত্যাবর্তী প্রক্রিয়ার এন্ট্রপির পরিবর্তনের জন্য নিচের কোনটি সত্য? এন্ট্রপির পরিবর্তন প্রত্যাবর্তী প্রক্রিয়ায় 0 হয়, আর অপত্যাবর্তী প্রক্রিয়া বাড়ে, পজিটিভ। এটা টানা মুখস্থ রাখবা যে 0 ডিগ্রি সেলসিয়াসে 273 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসে পানিতে রূপান্তর করলে এন্ট্রপির পরিবর্তন। আচ্ছা, এই টাইপের ম্যাথ দিলে দিতে পারে, এটা ইম্পর্টেন্ট। সরি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 273 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসে পানিতে পরিণত করছি, অর্থাৎ আমাদের অবস্থা চেঞ্জ হয়েছে। এই তাপটাকে সুপ্ত তাপ বলতেছি dQ/T, তাই না? তো ডিকিউ বলতে ml/T। এম এর ভ্যালু কত? 273, আর এল এর ভ্যালু তো এখানে দেয়াই আছে 3.36 ইন্টু 10⁵। আর টেম্পারেচার কত বলো তো? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273। তাহলে 273 কাটা, তাহলে থাকলো 3.36 ইন্টু 10⁵ জুল পার কেলভিন। এটাই মূলত অ্যান্সার। এন্ট্রপি কমে এমন এক্সাম্পল যদি দেখি, এন্ট্রপি কমে কোথায়? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মূলত এন্ট্রপি বাড়ে। ওকে, আর অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এন্ট্রপি কমে। কাঠ কাঠ যদি পোড়াই তাহলে এন্ট্রপি বাড়বে। বরফকে পানিতে পরিণত করতেছে, এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এন্ট্রপি বাড়বে। পানিতে লবণ গুললে এটাও স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটাও বাড়বে। রেফ্রিজারেটরের ভিতরের বাতাসে, আচ্ছা, এখানে মূলত আমাদের এন্ট্রপিটা কমবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি কোনো পরিবর্তন হয় না, রিপিটেড রিপিটেড। সুপার কন্ডাক্টর সাধারণ কন্ডাক্টরের চেয়ে বেশি সুশৃঙ্খল যদি সুপার কন্ডাক্টর ও সাধারণ কন্ডাক্টরের মধ্যে, আচ্ছা, কে বেশি সুশৃঙ্খল দেখো। সুপার কন্ডাক্টর সাধারণ কন্ডাক্টরের চেয়ে বেশি সুশৃঙ্খল। সুপারকে এসএস বলতেছি। তো যার ফলশ্রুতিতে, যেহেতু এটার বিশৃঙ্খলার মাত্রা কম, তার মানে এটার এন্ট্রপির মান কম। এসএস এর কম হবে, এসএন এর বেশি হবে, তাহলে সি ইজ দা কারেক্ট অ্যান্সার। এন্ট্রপির একক জুল পার কেলভিন, মানে বেশিরভাগই হচ্ছে টাইপ রিপিট। দেন আসি তাপ শক্তির রূপান্তর। এটা অলরেডি আলোচনা করছি যে আমাদের যে তাপটা, এটা গতিশক্তিতে কনভার্ট হয়, অথবা আমাদের স্থিতি শক্তি বা বিভব শক্তিতে কনভার্ট হয়। হাফ অফ এমভি স্কোয়ার ইকুয়ালস টু এমএস ডেল থিটা, অথবা এমএস ডেল থিটা ইকুয়ালস টু এমজিএইচ। আর মিশ্রিত তাপের আশা করি ম্যাথ দিবে না, এটা 9-10 এর বেসিক, যে গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ। তারপরে একটু দেখিও, যেহেতু 9-10 এই টাইপের ম্যাথ অনেক করছো। আচ্ছা, দেখো কি বলছে, যে কোনো বস্তুর কঠিন অবস্থা থেকে তরল অবস্থা না যেয়ে সরাসরি বাষ্প পরিণত প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। অ্যালুমিনিয়াম পাত থেকে কেটে চিত্রে প্রদর্শিত একটা বলয়াকার অ্যালুমিনিয়াম রিং তৈরি করলাম। দেন এটা যদি গরম করি, গরম করলে কি হবে? এই যে কোনো অংশের ক্ষেত্রফল মূলত সমান অনুপাতে বৃদ্ধি পাবে। সি নাম্বার অপশনই কারেক্ট অ্যান্সার। দেন এটা বেশি ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, যে এক খণ্ড বরফ উপর থেকে ভূমিতে পতিত হলো, এতে পতন শক্তির মানে বিভব শক্তির 50% তাপে রূপান্তরিত হওয়ায় বরফ খণ্ডের 1/4 গলে গেল। দেন এটা কত কিলোমিটার থেকে পতিত হয়েছে এটা ফাইন্ড আউট করতে বলছে। তো ফার্স্ট অফ অল আমাদের পতন শক্তির পতন শক্তি অর্থাৎ ইপির 50% কিসে পরিণত হয়েছে? মূলত তাপে পরিণত হয়েছে। বরফখণ্ডটি 1/4 গলে গেছে। তো তাপ বলতে মূলত গলে গেছে যেহেতু, তার মানে এটা সুপ্ত তাপ। এই সুপ্ত তাপ কতটুকু গলছে বা বরফ কতটুকু গলছে? 1/4। তাহলে 1/4 mLf, মানে ভরের 1/4 হচ্ছে গলে গেছে। তাহলে এখান থেকে mgh ইন্টু 50% মানে হাফ ইকুয়ালস টু 1/4 mLf। কাটতে পারি, হাফ এখানে 2 কাটতে পারি। আমাদের এইচ এর ভ্যালু বের করতে হবে, তাহলে LF ডিভাইডেড বাই 2g ক্যালকুলেট করলে আমরা মানটা পেয়ে যাব। LF এর ভ্যালু আমরা জানি
এলএফ এর ভ্যালু হচ্ছে 3, যেহেতু বরফ গলছে 3.3600 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। জাস্ট যদি ক্যালকুলেশন করি 17.17 কিলোমিটার দাঁড়ায়। তো এটাই মূলত অ্যান্সার। দেন দেখো বলছে যে 2 কেজি ভরের একটা বস্তু 3 মিটার উচ্চতা থেকে পড়ে তাপে রূপান্তরিত হলে তাপের পরিমাণ কত? 2 কেজি ভরের একটা বস্তু 3 মিটার উচ্চতা থেকে পড়ছে, তার মানে আমাদের শক্তি কত? mgh 2 × 3 × 9.8, বা এটারে 10 ধরতে পারো। তাহলে আলটিমেটলি 60 জুল দাঁড়াবে। আর 60 জুলকে তাপের পরিমাণ জানতে চাইছে ক্যালোরিতে, 4.2 দ্বারা ভাগ দিব, তাহলে 15 পয়েন্ট সামথিং এরকম অ্যান্সার আসবে। কাছাকাছি এ নাম্বারই আছে, এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তাপ ধারণ ক্ষমতার একক মূলত জুল পার কেলভিনই। ফুটন্ত পানি বাষ্পে পরিণত হচ্ছে এই প্রক্রিয়ার ক্ষেত্রে পানির আপেক্ষিক তাপ, ফুটন্ত পানি বাষ্পে পরিণত হচ্ছে এই অবস্থায় পানির আপেক্ষিক তাপ কত? আচ্ছা, ফুটন্ত পানি বাষ্পে যখন পরিণত হয় তখন মূলত এই তাপমাত্রার পরিবর্তন হয় না। আর তাপমাত্রার পরিবর্তন যদি না হয় আলটিমেটলি আমাদের এটা মূলত আপেক্ষিক তাপ না, সুপ্ত তাপ হবে। কিন্তু আপেক্ষিক তাপের মান যদি জানতে চাই তাহলে সেটা অ্যান্সার হবে অসীম। ওকে, মানে পানি বাষ্পে পরিণত হচ্ছে, এখানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে। এখন পুরোপুরি সুপ্ত তাপ, কিন্তু আমি যদি আপেক্ষিক তাপের মান জানতে চাই সেক্ষেত্রে অসীম হবে, শূন্য নয়। এটা এটা তোমাদের মধ্যে কনফিউশন থাকতে পারে যে যদি সুপ্ত তাপ না যদি আপেক্ষিক তাপ না থাকে তাহলে ভ্যালু তো জিরোই হবে, কিন্তু না, অসীম হবে। কারণ এখানে দেখো ডিটির ভ্যালু যদি জিরো বসাই তাহলে সামথিং ডিভাইডেড বাই জিরো, অসীম বা ইনফিনিটি। দেন 5 গ্রাম ভরের একটি সীসার বুলেট, এটা একটু ভালো করে দেখিও। 5 গ্রাম ভরের একটি সীসার বুলেট কোনো দেয়ালে বাধাপ্রাপ্ত হলে তার টেম্পারেচার 160 কেলভিন বাড়ে। ওকে, তাহলে আমরা এখান থেকে এম এস ডেল থিটা থেকে বের করে নিব। দেন যদি এটা কোনোভাবে অন্য কোনো তাপে নষ্ট না হয়, বুলেটের বেগ জানতে চাইছে, অর্থাৎ হাফ অফ এম ভি স্কোয়ারে জানতে চাইছে। তাহলে এখান থেকে এম এম কাটতে পারি, তাহলে ভি ইকুয়ালস টু লিখতে পারি 2s ডেল থিটা তার উপর রুট। জাস্ট বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 200 মিটার পার সেকেন্ড। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমাদের ভার্সিটি প্রশ্ন ব্যাংক শেষ। আমরা এখনই মূলত আলোচনা করব যে গুচ্ছের আন্ডারের যে ইউনিভার্সিটিগুলো আছে, তো ওই ইউনিভার্সিটির প্রশ্ন এগুলা মানে সেম টাইপ, হয়তোবা 50-60টার মতো প্রবলেম সলভ করব, দেখা যাবে যে মানে 5-6টা নতুন। এটা অলরেডি আমরা আলোচনা করছি যে যে তাপ পরিবহন প্রক্রিয়ায় কোনো কণার প্রকৃত স্থানান্তরের সাথে তাপের যে স্থানান্তর হয় এটাকে আমরা পরিচলন বলি। এটা অলরেডি আমরা আলোচনা করছি। বেশিরভাগই আমাদের টাইপ রিপিট। ওকে, বেশিরভাগই টাইপ রিপিট। দেখি নতুন কোনো কিছু চোখে পড়ে কিনা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনটা স্থির থাকে? এন্ট্রপি। নতুন কোনো কিছু তো চোখে পড়তেছে না। আচ্ছা, এখানে একটা বিষয়, এটা আমি আলোচনা করছিলাম তোমাদের আদর্শ গ্যাসে পানির ত্রৈধ বিন্দুর মূলত এটার ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে 4.58 মিলিমিটার পারদ চাপে থাকতে হবে। দেন আমরা টেম্পারেচার পাবো 273.1615 না। কোন স্কেলে সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলে সমান? -40। দেন দক্ষতা বলা আছে তাপগ্রাহকের তাপমাত্রা একই 160। সব টাইপ রিপিট। দেন আমাদের এখানে কি বলছে? ইঞ্জিনের দক্ষতা বের করতে বলছে। এই দুটোর মধ্যে পার্থক্য কত বলো তো? পার্থক্য হচ্ছে 150, আর এটার ভ্যালু হচ্ছে 500। 150 আর 500। ওকে, তো তাহলে এটার ভ্যালু দাঁড়াচ্ছে কত? আলটিমেটলি এটার ভ্যালু দাঁড়াচ্ছে, এটা কাটতে পারি, 3 ডিভাইডেড বাই 10,
0.3 অর্থাৎ 30%। কোনো একটা গাড়ি চলাকালীন টায়ারের ভিতরে যে হয় এটাকে আমরা মূলত সম আয়তন বলি। টাইপ রিপিট, রুদ্ধতাপের প্রক্রিয়ার আয়তন এবং তাপমাত্রা টাইপ রিপিট। কখন এন্ট্রপি ধ্রুব থাকে রুদ্ধতাপের প্রক্রিয়ায়, এন্ট্রপি ধ্রুব থাকে রুদ্ধতাপের প্রক্রিয়া অথবা প্রত্যাগমী চক্রে। আচ্ছা, আমি বলি একটা মজার ঘটনা। তো এন্ট্রপি ধ্রুব থাকে কোথায়? রুদ্ধতাপের প্রক্রিয়ায়, আবার প্রত্যাগমী চক্রে। তো আমার এক স্টুডেন্ট, একাডেমিকের এক স্টুডেন্ট বলে যে ভাইয়া তাহলে কি রুদ্ধতাপের প্রক্রিয়া প্রত্যাগমী প্রত্যাগামী চক্র? তো তোমরা একটু চিন্তা করবা যে আসলে রুদ্ধতাপের প্রক্রিয়া প্রত্যাগামীতে হবে কি হবে না, কারণ রুদ্ধতাপের প্রক্রিয়াতে আমাদের এন্ট্রপি ধ্রুব থাকে, আবার প্রত্যাগামী বা প্রত্যাবর্তী চক্রেও আমাদের এন্ট্রপি ধ্রুব থাকে, আবার কার্নো ইঞ্জিনেও আমাদের এন্ট্রপি ধ্রুব থাকে, তাই না? একটু চিন্তা করিও তো যে ঘটনা সত্য কিনা, তাহলে কার্নো ইঞ্জিনকে আমি কি রুদ্ধতাপের প্রক্রিয়া বলতে পারি? দেন টাইপ রিপিট। আচ্ছা, নতুন কোনো কিছু আমি দেখতেছি না, এগুলা তোমরা একটু সলভ করিও, আশা করি পারবা। পানির 14 বিন্দু চাপ, এটা ইম্পর্টেন্ট, মিলিমিটার পারদ চাপ। কার্নো ইঞ্জিনে কত? সুপ্ত তাপের একক জুল পার কেজি, এমএলভি তো। তাহলে এবার আসি ট্রপির পরিবর্তন, তেমন কোনো, আচ্ছা এই ম্যাথটাও একটু, আচ্ছা 2 টু দি পাওয়ার 0.4 এই ভ্যালুটা একটু ভালো করে মনে রাখিও। ক্যালকুলেশন দিলে দিতে পারে, তবে মনে রাখা উত্তম। আচ্ছা, এটা অবশ্যই মনে রাখতে হবে, 26.80 অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে কার্যগত এটা আসার পসিবিলিটি অনেক। দেন নর্মালি 35% কর্মদক্ষতা হলে তো 65% বর্জন করবে, কারণ 35% কর্মদক্ষতা 35% কাজে লাগাবে। দেন এন্ট্রপি বৃদ্ধি পায় রুদ্ধতাপ বিপক্ষে গাড়ি চলতে থাকলে, মূলত সমায়তন প্রক্রিয়া, আর হঠাৎ যদি ফেটে যায় তাহলে সেটা রুদ্ধতাপী প্রক্রিয়া। ওকে ওকে। একাভিমুখী মানে প্রত্যাবর্তী প্রক্রিয়ার কথা বলছে, প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে, আচ্ছা একাভিমুখী প্রক্রিয়া, আচ্ছা প্রত্যাবর্তী না, মানে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার কথা বলছে, যে বিপরীতমুখী হয় প্রত্যাবর্ত করে নাই, একদিকে মুখ করছে, তাহলে এন্ট্রপি কি হবে? বৃদ্ধি পাবে। শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটায় সুপ্ত তাপ, ধ্রুব আয়তনে আমরা মূলত 300 জুল তাপ বর্জন করছি, তাহলে অভ্যন্তরীণ শক্তি কত হবে? -300। এন্ট্রপি সবচেয়ে বেশি কার? বিশৃঙ্খল অবস্থায় অর্থাৎ গ্যাসীয় অবস্থায়। সমষ্ণ রেখার রুদ্ধতাপীয় রেখার চেয়ে ঢালু কত গুণ? গামা গুণ। ওকে, এইসব তোমাদের নাই সিলেবাসে, এটাও নাই। 60% সেম সেম সেম। আচ্ছা, তাপ ইঞ্জিনের দক্ষতা মূলত এই T1 - T2 এই টেম্পারেচারের উপরেই মূলত ডিপেন্ড করে, মানে এটার উপরেই ডিপেন্ড করে। নিচে তো T1 তাই না, কিন্তু ডিপেন্ড করে আমাদের এটার উপর T1 - T2, তো উৎস এবং তাপগ্রাহকের দুইটা তাপমাত্রার উপরেই ডিপেন্ড করে। আচ্ছা, এখানে আবার বলছে পার্থক্য, এটা একটু ভালো করে দেখিও, পার্থক্য হবে না। ইঞ্জিন এ কাজ করছে এত, এখানেও পারবা। দক্ষতা এত, কত বর্জন করে? ওকে, রুদ্ধতাপীয়। আচ্ছা, এখানে তেমন কোনো কিছু পাইলাম না, সেম টাইপ সেম ম্যাথ। এই যে তাপীয় মৃত্যু বলতেই আমি এন্ট্রপি বৃদ্ধি এগুলো আমি বলছি, আর পানির 14 বিন্দু 273.16 কেলভিন। আর পাইরোমিটার দ্বারা আমরা কি পড়ি? মূলত সূর্যের বা মানে উচ্চ কোনো তাপমাত্রা মূলত আমরা পরিমাপ করি। দ্রুত প্রক্রিয়া রুদ্ধতাপীয়, স্লো প্রক্রিয়া হচ্ছে আমাদের সমষ্ণ। তো এটা একটু সলভ করিও, আমি দুইটাই অ্যাটাচ করে দিচ্ছি, ক্লাসরুমে দিয়ে দিব। আর আশা করি মানে একটু যদি আমার সাথে সাথেই সলভ করো, মানে আর প্রয়োজন হবে না মানে রিভিশন দেওয়ারও। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে ভালো থাকো, বেস্ট অফ লাক।